হ্যালো এভরিওয়ান, সালামু আলাইকুম। তোমাদের সবাইকে স্বাগতম আমাদের ভার্সিটি এইমার্স 1.0 এই কোর্সের পদার্থের গাঠনিক ধর্ম অধ্যায়ের এই ক্লাসটাতে। আমরা এই একটা ক্লাসের মাধ্যমেই পদার্থের গাঠনিক ধর্ম অধ্যায়ের একদম জিরো থেকে অ্যাডভান্স পর্যন্ত যা যা আছে সকল টপিকস, সকল ধরনের প্রবলেম, সকল ধরনের হ্যান্ড ক্যালকুলেশন এবং যত শর্টকাট ট্রিক্স আছে সকল কিছু আমরা মাত্র এই একটা ক্লাসের মাধ্যমে কাভার করে দিব। সো তোমাদের যেহেতু শর্ট সিলেবাসে আমাদের যেইটুকু আছে সেইটুকুই আমরা কাভার করব, কেমন? সো চলো তাহলে আমরা কথা না বাড়িয়ে শুরু করি। সো এই ক্লাসটাতে তোমাকে যা পড়াচ্ছি এর বাইরে তোমার নতুন করে কিছু পড়তে হবে না। ক্লাসে যা পড়াচ্ছি ইনশাল্লাহ এর বাইরে প্রশ্ন হবে না। সো ক্লাসটা খুব ভালো করে পড়বা এবং আবারও বলতেছি অবশ্যই ক্লাসটা নোট করবা। ক্লাস নোট করে ক্লাস শেষে তুমি স্লাইডের সকল প্রশ্ন নিজে নিজে সলভ করবা। এরপরে তুমি প্র্যাকটিস করার জন্য প্রশ্ন ব্যাংক বা জয়কলি বা অ্যাসপেক্ট যেই বইটাই তোমার কাছে আছে সেটা তুমি অনায়াসে ইজিলি সলভ করতে পারবে। সো চলো তাহলে আমরা শুরু করি। প্রথমে আমরা পদার্থের কিছু বৈশিষ্ট্য দেখি, কেমন? যে আমাদের প্রথমে দেখবো যে পূর্ণ দৃঢ় বস্তু কারা। পূর্ণ দৃঢ় বস্তু তারা যাদের মধ্যে তুমি যতই বল প্রয়োগ করো না কেন এদের মধ্যে কোনো বিকৃতি ঘটাইতে পারবা না, তারাই পূর্ণ দৃঢ় বস্তু। বুঝছি, যে সকল বস্তুর উপর তুমি যতই বল প্রয়োগ করো তাদের মধ্যে যদি বিকৃতি না ঘটাইতে পারো তাহলে সেই বস্তুকে তুমি বলবা কি? পূর্ণ দৃঢ় বস্তু। এরপরে আসি পূর্ণ ইলাস্টিক বস্তু। পূর্ণ ইলাস্টিক বস্তু সেই বস্তু যেই বস্তুর উপর তুমি যতই বল প্রয়োগ করে যতই বিকৃতি ঘটাও না কেন সেটা ঠিক আবার আগের অবস্থায় ফিরে আসবে। বুঝছি, কোনো বস্তুর উপর তুমি যতই বল প্রয়োগ করে সেটার বিকৃতি ঘটায় না, বিকৃতি ঘটানোর পরে বল তুমি হ্রাস করলে বস্তুটা ঠিক আবার আগের অবস্থায় ফিরে আসবে। এই ধরনের বস্তুকে বলবো আমরা কি? পূর্ণ ইলাস্টিক বস্তু। বুঝছি, এরপরে পূর্ণ প্লাস্টিক বস্তু। তাহলে পূর্ণ ইলাস্টিক বস্তু কারা? যাদের উপর বল প্রয়োগ করার ফলে তুমি যদি তার বিকৃতি ঘটাও তাহলে ওই বিকৃতি ঘটানোর ফলে বস্তুটা যেই আকৃতি লাভ করে সেই আকৃতি থেকে যায়, অর্থাৎ সেটার পূর্বের অবস্থায় ফিরে আসে না। কোনো বস্তুর উপর বিকৃতি ঘটাইলে সেটা বিকৃতি অবস্থায় থেকে যায়, সেটা কখনো আর পূর্বের অবস্থায় ফিরে আসে না। সেটাকে আমরা বলবো কি বলতো? পূর্ণ ইলাস্টিক বস্তু। অর্থাৎ যে বস্তুর উপর বল প্রয়োগ করে বিকৃতি ঘটাইলে সেটা পূর্বের অবস্থায় কখনোই ফিরে আসে না, সেটা আমাদের পূর্ণ ইলাস্টিক বস্তু। বুঝছি, খুবই বেসিক কথাবার্তা, কেমন? পীড়ন কি বলতো? সেই ছোট্টবেলা থেকে আমরা পড়ে আসতেছি যে একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে আমরা বলবো পীড়ন। একক ক্ষেত্রফলের উপর বলটা কিন্তু লম্বভাবে প্রযুক্ত হইতে হবে। তাহলে একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে আমরা কি বলতেছি বলতো? পীড়ন। সো তাহলে আমরা পীড়ন কাকে বলতেছি? দেখো যে পীড়ন, পীড়ন যে একক ক্ষেত্রফলের উপর এই লম্বভাবে যেই বল প্রযুক্ত হবে তাকে আমরা বলবো পীড়ন। পীড়ন, পীড়নকে আমরা পি দ্বারা প্রকাশ করতে পারি। সো পি ইকুয়াল টু আমরা লিখতে পারি এফ বাই ই। বুঝছো যে একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে আমরা কি বলবো বলতো? প্রযুক্ত বলকে আমরা বলবো পীড়ন। একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে আমরা বলবো পীড়ন। তাহলে পীড়নের একক কি হবে তোমরা আমাকে বলো তো যে ভাইয়া পীড়নের একক কি হবে? দেখো পীড়ন পি সমান কি লিখতে পারি? এফ বাই এ। এফ এর একক কি? নিউটন। এ মানে কি? ক্ষেত্রফল। ক্ষেত্রফলের একক কি? মিটার স্কোয়ার। সো পীড়নের একক আমরা লিখতে পারবো নিউটন পার মিটার স্কোয়ার। এটা কার একক বলতো? এটা আমাদের পীড়নের একক। বুঝছি, আশা করি এটা আমরা সবাই বুঝছি যে পীড়ন পি ইকুয়াল টু এফ বাই এ। একক ক্ষেত্রফলের উপর যে বল প্রযুক্ত হবে তাকে আমরা বলবো পীড়ন বলবো। ওকে, আচ্ছা চলো পরেরটা আমরা দেখবো যে বিকৃতি কি। বিকৃতি কি? খুব ভালো করে এটা মনে রাখবে। দেখো বিকৃতিটা কি? একক মাত্রার পরিবর্তনকে আমাদের বলবো বিকৃতি। একক মাত্রায় যেটুকু পরিবর্তন হবে সেটা আমাদের বিকৃতি। দেখো বিকৃতি আমাদের তিন ধরনের সাধারণত হইতে পারে: দৈর্ঘ্য বিকৃতি, আয়তন বিকৃতি এবং আমাদের কৃন্তন বিকৃতি। দৈর্ঘ্য বিকৃতি, আয়তন বিকৃতি এবং কৃন্তন বিকৃতি। দৈর্ঘ্য বিকৃতিটা কি সেটা আগে আমরা দেখি। দেখো মনে করো যে এটা এল দৈর্ঘ্যের একটা বস্তু। এটা কি বলতো? এটা আমাদের এই সম্পূর্ণ বস্তু যার দৈর্ঘ্য ছিল এল। ওকে, এই বস্তুটার উপর তুমি বল প্রয়োগ করছো। কি করছো? এই বস্তুটার উপর বল প্রয়োগ করছো, করার ফলে বস্তুটার দৈর্ঘ্য এইটুকু বৃদ্ধি পাইছে। কতটুকু বলতো? বস্তুটার দৈর্ঘ্য এইটুকু বৃদ্ধি পাইছে। ক্লিয়ার? তাহলে তুমি এই বস্তুর উপর বল প্রয়োগ করছো, করার ফলে বস্তুর দৈর্ঘ্য কি হয়েছে? এইটুকু বৃদ্ধি পাইছে। আগে এইটুকু দৈর্ঘ্য ছিল কত বলতো? এইটুকু দৈর্ঘ্য ছিল এল। এবার এই সম্পূর্ণ দৈর্ঘ্য হয়ে গেছে মনে করো স্মল এল। বুঝছি, আগে দৈর্ঘ্য ছিল এল, এই বস্তুর উপর বল প্রয়োগ করছো যার ফলে এর দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে সম্পূর্ণ দৈর্ঘ্য হয়ে গেছে স্মল এল। তাহলে তুমি আমাকে বলো তো দৈর্ঘ্যের পরিবর্তন কত? দৈর্ঘ্যের পরিবর্তন দেখো এখান থেকে আমরা বলতে পারবো যে দৈর্ঘ্যের পরিবর্তন। দৈর্ঘ্যের পরিবর্তন কতটুকু বৃদ্ধি বা হ্রাস? দেখো এখানে আমাদের দৈর্ঘ্য ছিল এইটুকু, এবার বল প্রয়োগ করার ফলে দৈর্ঘ্য হয়ে গেছে এইটুকু। তাহলে কতটুকু বৃদ্ধি পাইছে? এই যে এইটুকু বৃদ্ধি পাইছে। এই বৃদ্ধি অংশটাকে আমরা ডেল বলতেছি।
দৈর্ঘ্যের পরিবর্তনকে আমরা কি বলি? ডেল এল। ডেল মানে বুঝবা যে পরিবর্তন বোঝায় সর্বদা। সো এখানে ডেল এল দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে কি? ডেল এল দৈর্ঘ্যের পরিবর্তন। ডেল এল সমান তোমার কি হবে? যে এখন কতটুকু হয়ে গেছে বলো তো? স্মল এল সম্পূর্ণ দৈর্ঘ্য। স্মল এল থেকে আমরা যদি আগের প্রাথমিক দৈর্ঘ্য এল কে বাদ দিই তাহলে দৈর্ঘ্যের পরিবর্তনটা পেয়ে যাবো, অর্থাৎ এখনকার দৈর্ঘ্য মাইনাস আগের দৈর্ঘ্য করলে আমরা কি পেয়ে যাবো বলতো? দৈর্ঘ্যের পরিবর্তন। সো মনে রাখবো দৈর্ঘ্যের পরিবর্তনকে আমরা ডেল এল দ্বারা প্রকাশ করি। কি দ্বারা? ডেল এল দ্বারা প্রকাশ করি। তাহলে দৈর্ঘ্যের পরিবর্তন ডেল এল, এটা আমাদের বৃদ্ধিও হইতে পারে, হ্রাসও হইতে পারে। কেমন? এটা মনে রাখতে হবে, এই জন্য বলতেছি পরিবর্তন। এইখানে দেখো আমাদের দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পাচ্ছে? ডেল এল পরিমাণের বৃদ্ধি পাচ্ছে। কিন্তু আমরা যদি এরকম বিপরীত দিক থেকে বল প্রয়োগ করে দৈর্ঘ্যটা ছোট করতাম তাহলে আমাদের দৈর্ঘ্য কিন্তু হ্রাস পাইতো, বুঝছো? তো এই ক্ষেত্রে আমাদের দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে, আবার বল প্রয়োগ করে আমরা বস্তুটা দৈর্ঘ্য ছোটও করতে পারি, তখন দৈর্ঘ্য আমাদের হ্রাস পাবে। ক্লিয়ার? এই জন্য আমাদের দৈর্ঘ্য বৃদ্ধি বা হ্রাসকে আমরা এক কথায় বলবো দৈর্ঘ্যের পরিবর্তন। দৈর্ঘ্যের পরিবর্তন সমান কি? নতুন দৈর্ঘ্য মাইনাস আগের দৈর্ঘ্য। নতুন দৈর্ঘ্য সম্পূর্ণ স্মল এল, আগের দৈর্ঘ্য ক্যাপিটাল এল। সো স্মল এল থেকে ক্যাপিটাল এল বাদ দিলে আমরা দৈর্ঘ্যের পরিবর্তন বা দৈর্ঘ্যের বৃদ্ধি পেয়ে যাব। বুঝছি? তাহলে বিকৃতি কাকে বলতেছি? একক মাত্রার পরিবর্তনকে। অর্থাৎ একক মাত্রায় যেই পরিবর্তন সেটা আমাদের কি বলতো? সেটা আমাদের বিকৃতি। তাহলে বিকৃতি কাকে বলবা? একক মাত্রায় যেই পরিবর্তন তাকে আমরা বলবো বিকৃতি। তাহলে বিকৃতির সমান কি হবে বলতো? একক মাত্রায় মানে আদি দৈর্ঘ্য, কিন্তু আদি দৈর্ঘ্য কি ছিল? এল ছিল। এই এল এর জন্য আমাদের পরিবর্তনটা কি? ডেল এল। সো ডেল এল বাই এল কে আমরা কি বলবো? ডেল এল বাই এল কে আমরা বলবো বিকৃতি। বুঝছি? ডেল এল বাই এল কে আমরা কি বলতে পারবো? বিকৃতি। এই বিকৃতিটা কি বিকৃতি? দৈর্ঘ্য বিকৃতি। কি বিকৃতি বলতো? এটা আমাদের, এটাকে আমরা বলবো যে দৈর্ঘ্য বিকৃতি। কি বিকৃতি? যে এটা আমাদের দৈর্ঘ্য বিকৃতি। বুঝছি? দৈর্ঘ্য বিকৃতি তাহলে কি? আমাদের পরিবর্তন ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য, ডেল এল বাই এল। দেখো তো বিকৃতির কি একক আছে বলতো? নাই। কিসের জন্য? কারণ দেখো সমজাতীয় রাশির অনুপাত, অর্থাৎ উপরেও দৈর্ঘ্য নিচেও দৈর্ঘ্য। সো দৈর্ঘ্য বাই দৈর্ঘ্য, তাহলে এককটা পাবো না। সো আমাদের বিকৃতি কি বলতো? এটা মনে রাখতে হবে যে এটা বিকৃতি আমাদের একক বিহীন। বিকৃতি কি বলতো? একক বিহীন। ক্লিয়ার? বুঝছি? তাহলে বিকৃতিটা কি? দৈর্ঘ্য বিকৃতি আমাদের একক বিহীন। সেম ভাবে আমাদের বিকৃতি যে শুধু দৈর্ঘ্যেই হইতে পারে এমন না, আমাদের আয়তনেও বিকৃতি ঘটতে পারে, তাই না? কোনো বস্তুর তুমি আয়তনের উপর বল প্রয়োগ করছো, করে আয়তন বৃদ্ধিও করতে পারো, আয়তন হ্রাসও করতে পারো। সো আমাদের বিকৃতিটা বলছি তিন ধরনের হইতে পারে। সো দৈর্ঘ্যের যদি পরিবর্তন সেটা দৈর্ঘ্য বিকৃতি, আয়তনের যে পরিবর্তন সেটা আমাদের আয়তন বিকৃতি, এবং কিন্তন বিকৃতিটাকে এটা পরে আমরা বুঝবো। ওকে, এরপর তাহলে আমরা দেখি কি আয়তন বিকৃতি। তাহলে আয়তন বিকৃতির সমান আমরা কি লিখতে পারবো বলতো? একদম সেম টু সেম আয়তন বিকৃতি। আয়তন বিকৃতি। তাহলে আয়তন বিকৃতি সমান আমরা লিখতে পারবো, দেখো আয়তন বিকৃতি সমান লিখতে পারবো যে আমাদের ডেল ভি বাই ভি। বুঝছি? দৈর্ঘ্য বিকৃতি সমান যদি ডেল এল বাই এল হয় তাহলে আয়তন বিকৃতি সমান নিশ্চয়ই ডেল ভি বাই ভি হবে, তাই না? সেই ডেল ভি সমান আমরা আবার কি লিখতে পারবো বলতো? যে ডেল ভি মানে কি? আমাদের আয়তনের পরিবর্তন। আমাদের দৈর্ঘ্যের পরিবর্তন কি ছিল? যে পরিবর্তিত দৈর্ঘ্য মাইনাস আদি দৈর্ঘ্য। আমাদের পরিবর্তিত আয়তন, অর্থাৎ বল প্রয়োগ করার পরে আয়তন যদি স্মল ভি হয় এবং বল প্রয়োগ করার আগে বস্তুটার যদি আয়তন ক্যাপিটাল ভি হয় তাহলে আমাদের আয়তনের যে পরিবর্তন ডেল ভি সমান হবে স্মল ভি মাইনাস ক্যাপিটাল ভি। যেমন আমাদের দৈর্ঘ্যের পরিবর্তন ডেল এল সমান স্মল এল মাইনাস ক্যাপিটাল এল ছিল, একদম সেম টু সেম। বুঝছি? এটা আমাদের দৈর্ঘ্যের পরিবর্তন, ডেল এল সমান স্মল এল মাইনাস ক্যাপিটাল এল। সেম ভাবে নিচেরটা দৈর্ঘ্যের বিকৃতি সমান কি? ডেল এল বাই এল। বুঝছি? দৈর্ঘ্যের বিকৃতি মানে কি? ডেল এল বাই এল। তাহলে আয়তন বিকৃতি কি হবে? ডেল ভি বাই ভি হবে। ক্লিয়ার? ডেল ভিটা কি? আমাদের আয়তনের পরিবর্তন। আর এই নিচের ভিটা কি? আমাদের মানে আদি আয়তনটা কত ছিল সেটা। ওকে, তাহলে আমাদের দৈর্ঘ্য বিকৃতি হইতে পারে, আয়তন বিকৃতি হইতে পারে। আবার কিন্তন বিকৃতিটা কি? মনে করো একটা বই, ওকে, বইয়ের যদি উপরে বল প্রয়োগ করো তাহলে বইয়ের যে কিনারাটা থাকে সেটা কি হবে? একটু সরে যাবে না? দেখো মনে করো এটা একটা বই, কেমন? এই বইয়ের উপর তুমি যদি এইভাবে বল প্রয়োগ করো তাহলে দেখো তো বইয়ের এই প্রান্তটা কি হচ্ছে? এই প্রান্ত যে জায়গায় ছিল এখন সেম জায়গায় আছে না? এখানে দেখো তো একটু কি সরণ ঘটছে না? দেখো আবার দেখো এই অংশটা এখন যেভাবে আছে এর উপর যদি আমরা বল প্রয়োগ করি দেখো তো সামনের অংশটা কি হচ্ছে? একটু আগাই যাচ্ছে না? অর্থাৎ আমাদের এখানে কি হচ্ছে? একটু সরণ ঘটতেছে। এইটাকে আমরা বলবো যে কিন্তন বিকৃতি। বুঝছি? মনে করো বইয়ের উপর তুমি যদি বল প্রয়োগ করো তাহলে বইয়ের এই প্রান্তটা কি হচ্ছে? একটু সামনের দিকে আগাই যাচ্ছে। এটাকে আমরা বলবো কিন্তন বিকৃতি। কিন্তন বিকৃতিকে আমরা কি দ্বারা প্রকাশ করি? মনে একবার থিটা দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি? কিন্তন বিকৃতিকে আমরা থিটা দ্বারা প্রকাশ করি। ওকে, এটা জাস্ট মনে রাখলেই হবে। ক্লিয়ার? তাহলে বিকৃতি তিন ধরনের হতে পারে, দৈর্ঘ্য বিকৃতি, আয়তন বিকৃতি, আর একটা কিন্তন বিকৃতি বা মোচর বিকৃতি। এটাকে আমরা বলতে পারি কিন্তন বিকৃতি বা মোচর বিকৃতি বলতে পারি। ক্লিয়ার? তাহলে দৈর্ঘ্য বিকৃতিটা কি? একক দৈর্ঘ্যের পরিবর্তনকে বলবো দৈর্ঘ্য বিকৃতি, ডেল এল বাই এল। আয়তন বিকৃতি কি? একক আয়তনের পরিবর্তনকে বলবো আয়তন বিকৃতি, অর্থাৎ ডেল ভি বাই ভি। ক্লিয়ার?
ওকে, চলো এবার আমরা হুকের সূত্র দেখব। হুকের সূত্র কি বলে যে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। আমাদের এইটা কি বলে, এটা আমরা 9-10 থেকেই পড়ে আসছি যে হুকের সূত্র বলে স্থিতিস্থাপক সীমার মধ্যে আমাদের পীড়নটা কি হবে, পীড়ন সমানুপাতিক হবে বিকৃতি। পীড়ন সমানুপাতিক কি বলতো, বিকৃতি। এটা কে বলে, এটা আমাদের হুকের সূত্র বলে যে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন সমানুপাতিক বিকৃতি। সো বিকৃতি আমরা দেখলাম তিন ধরনের হইতে পারে, দৈর্ঘ্য বিকৃতি, আয়তন বিকৃতি এবং আমাদের কৃন্তন বিকৃতি। সো তিনটার জন্য আমাদের সূত্রের ফর্মেট তিন রকম হবে। সো প্রথমে আমরা দেখবো যে দৈর্ঘ্য বিকৃতি। সো আমরা জানি পীড়ন সমানুপাতিক বিকৃতি। সো এইখান থেকে দেখো আমরা পীড়ন এই সমানুপাতিক চিহ্ন উঠে দিয়ে আমরা যদি সমান লিখতে চাই তাহলে আমাদের কি আসবে, একটা বলতো এখানে একটা কি আসবে, ধ্রুবক আসবে। কি আসবে, এখানে একটা আমাদের ধ্রুবক আসবে এবং এখানে কি, এখানে বিকৃতির মতোই থেকে যাবে। বুঝছি? সো এইখানে আমাদের একটা বোঝার বিষয় কি যে বিকৃতি তো আমাদের তিন ধরনের হতে পারে, দৈর্ঘ্য বিকৃতি, আয়তন বিকৃতি এবং কৃন্তন বিকৃতি। সো আমাদের এখানে যদি দৈর্ঘ্য বিকৃতি হয় তাহলে এখানে ধ্রুবক হবে একরকম, আয়তন বিকৃতি হলে ধ্রুবক হবে আরেক রকম, কৃন্তন বিকৃতি হলে ধ্রুবক হবে আরেক রকম। সো আমরা এখান থেকে দেখতেছি পীড়ন সমানুপাতিক চিহ্ন উঠাই দিলে একটা ধ্রুবক আসবে এবং বিকৃতির মতোই থেকে যাবে। এখান থেকে তোমরা আমাকে বলো যে আমরা লিখতে পারবো যে পীড়ন বিকৃতিটাকে এই পাশে যদি আনি তাহলে পীড়ন বাই বিকৃতি ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, আমরা লিখতে পারবো যে ধ্রুবক। পীড়ন বাই বিকৃতি ইকুয়াল টু আমরা লিখতে পারবো ধ্রুবক। বুঝছি? বিকৃতিটা এই পাশে যদি আসে তাহলে পীড়ন বাই বিকৃতি সমান আমরা কি লিখতে পারি, পীড়ন বাই বিকৃতি সমান আমরা লিখতে পারি ধ্রুবক। ক্লিয়ার? সো এখানে আমাদের একটা বোঝার বিষয় আছে যে আমরা দেখছি বিকৃতি তিন ধরনের, দৈর্ঘ্য বিকৃতি, আয়তন বিকৃতি এবং কৃন্তন বিকৃতি। দৈর্ঘ্য বিকৃতি যদি হয় তখন এই ধ্রুবকের নামটা আমাদের হবে দৈর্ঘ্য প্রসারণ সহগ। কি হবে, দৈর্ঘ্য প্রসারণ সহগ। এবং যদি আমাদের আয়তন বিকৃতি হয় তবে এই কে নাম হবে আয়তন প্রসারণ সহগ। বুঝছি? তো আমরা প্রথমে দৈর্ঘ্য বিকৃতির জন্য দেখব। কার জন্য দেখব, দৈর্ঘ্য বিকৃতির জন্য দেখব। ওকে, দেখো আমাদের দৈর্ঘ্য বিকৃতি যদি হয়, কি বিকৃতি বলতো, দৈর্ঘ্য বিকৃতি যদি হয় তবে এই ধ্রুবকটার নাম কি হবে, আমাদের দৈর্ঘ্য প্রসারণ সহগ, যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি বলতো, ইয়ং মডুলাস দ্বারা প্রকাশ করি। ক্লিয়ার? ধ্রুবক, এই ধ্রুবকের নাম কি, ইয়ং মডুলাস। কখন, যদি সেটা দৈর্ঘ্য বিকৃতি হয়। সো দৈর্ঘ্য বিকৃতি মানে কি, উপরে পীড়ন সমান আমরা লিখতে পারি f/a ডিভাইডেড বাই আমাদের বিকৃতিটা কেমন এখন বলতো, দৈর্ঘ্য বিকৃতি। সো দৈর্ঘ্য বিকৃতি মানে কি বলতো, ডেল এল বাই এল। দৈর্ঘ্য বিকৃতি মানে কি, ডেল এল বাই এল। সো আমরা এই যে ইয়ং মডুলাস সমান লিখতে পারি f/a ডিভাইডেড বাই ডেল এল বাই এল। বুঝছি? এটা আমাদের দৈর্ঘ্য প্রসারণ সহগ ওয়াই, দৈর্ঘ্য প্রসারণ সহগকে ওয়াই দ্বারা প্রকাশ করি, ওয়াই সমান f/a ইকুয়াল টু ডেল এল বাই এল। এটা যদি আমরা একটু সুন্দর করে লিখতে চাই, দেখো এটা যদি আমরা সুন্দর করে লিখতে চাই তাহলে কি লিখতে পারি বলতো, যে ওয়াই ইকুয়াল টু এফ এল ডিভাইডেড বাই এ ডেল এল। কেমনে, এই যে এলটা উপরে যাবে, এটা নিচে আসবে, তাহলে হবে y ইকুয়াল টু এফ এল বাই এ ডেল এল। তোমাকে এভাবে সূত্র হিসেবে মনে রাখার প্রয়োজন নেই। তুমি এভাবে মনে রাখতে চাইলে মনে সময় পরীক্ষায় গিয়ে উলট পালট হয়ে যায়, উপরে এল হবে নাকি নিচে ডেল এল হবে, এটা নিয়ে মনে সময় কনফিউশন তৈরি হয়। তো তুমি মনে রাখবা যে পীড়ন এবং বিকৃতির অনুপাত সর্বদা একটা ধ্রুবক, পীড়ন এবং বিকৃতির অনুপাত একটা ধ্রুবক। সো বিকৃতিটা যদি দৈর্ঘ্য বিকৃতি হয় তবে এই ধ্রুবকটার নাম হবে আমাদের কি, দৈর্ঘ্য প্রসারণ সহগ বা ইয়ং মডুলাস। সো ইয়ং মডুলাস সমান পীড়ন বাই বিকৃতি। তুমি জানো পীড়ন সমান এ বাই এ, বিকৃতি সমান ডেল এল বাই এল। এটা লিখবা, এটা লিখে জাস্ট মান বসাই দিবা। অথবা তুমি এইটাকে একটু সুন্দর করে তুমি পরীক্ষার মধ্যে লিখতে পারো, তাহলে তোমার আর এই কনফিউশনটা হবে না যে উপরে ডেল এল নাকি নিচে ডেল এল হবে। বুঝছি? ওকে, আশা করি আমরা বুঝছি। এটা আমাদের কি তাইলে বলতো, এটা আমাদের ইয়ং মডুলাস। এটা মানে কি, ইয়ং মডুলাস ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু এফ এল বাই এ ডেল। এবার যদি বিষয়টা আমাদের এমন হয়, এবার যদি আমাদের আয়তন বিকৃতি হয়, কি বিকৃতি বলতো, আয়তন বিকৃতি। আয়তন বিকৃতি যদি হয় তাহলে আমাদের পীড়ন বাই বিকৃতির অনুপাত একটা কি আমরা জানি, পীড়ন বাই বিকৃতির অনুপাত আমাদের কি হয় বলতো, একটা ধ্রুবক হয়। পীড়ন বাই বিকৃতির অনুপাত কি, একটা ধ্রুবক হয়। পীড়নকে আমরা কি দ্বারা প্রকাশ করি, এফ বাই এ দ্বারা প্রকাশ করি। বিকৃতিকে ডেল এল বাই এল দ্বারা প্রকাশ করি। দেখো তাহলে আমাদের পীড়ন বাই বিকৃতির অনুপাত একটা ধ্রুবক আমরা জানি। এবার বিকৃতি যদি আমাদের আয়তন বিকৃতি হয়, এই ধ্রুবকটার নাম হবে আয়তন প্রসারণ সহগ, যেটাকে আমরা বলি বাল্ক মডুলাস। কি বলি, বাল্ক মডুলাস বা আয়তন প্রসারণ সহগ। ওকে, তারপর পীড়ন সমান আমরা কি লিখতে পারি, পীড়ন সমান সর্বদাই এফ বাই এ ডিভাইডেড বাই বিকৃতি। যদি এবার আয়তন বিকৃতি মানে আমরা কি জানি, ডেল ভি বাই ভি। এটা আমাদের আয়তন বিকৃতি ইকুয়াল টু ধ্রুবকটার নাম কি হবে, আয়তন প্রসারণ সহগ, যেটাকে আমরা বলি বাল্ক মডুলাস। বুঝছি? তাহলে বাল্ক মডুলাস বা আয়তন প্রসারণ সহগ সমান কি হবে, এফ বাই এ ডিভাইডেড বাই ডেল ভি বাই ভি। তো দেখো আমরা এখান থেকে বাল্ক মডুলাস সমান কি লিখতে পারি, ভিটা উপরে যাবে তাহলে এফ ভি
ডিভাইডেড বাই এ ইন্টু ডেল ভি। ওকে, এ ইন্টু ডেল ভি। আবার এফ বাই এ সমান চাইলে আমরা কি লিখতে পারি বলতো? পি লিখতে পারি, যাকে আমরা চাপও বলতে পারবো, পিরুনও বলতে পারবো। তাহলে পি ভি বাই ডেল ভি। বুঝছো? এফ বাই এ সমান আমরা পি লিখতে পারি না? হ্যাঁ অবশ্যই পারি। তাহলে এফ বাই এ সমান পি লিখলে বাল্ক মডুলাস সমান হবে পি ভি বাই ডেল ভি। এটা মনে রাখবা, এটা মনে রাখবা। কেমন? সূত্র তোমার মুখস্থ করার এখানে ওইভাবে প্রয়োজন হবে না। প্লাস তুমি এই অনুপাতটা যদি মনে রাখো, পিরুন বাই বিকৃতির অনুপাত একটা ধ্রুবক, পিরুন এফ বাই এ যদি আয়তন বিকৃতি হয় তাহলে ডেল ভি বাই ভি হবে, এবং সেটাকে বলবো আমরা বাল্ক মডুলাস। ক্লিয়ার? বুঝছি? ওকে, তাহলে এই বাল্ক মডুলাস সমান কি আমরা দেখতে পাচ্ছি পিভি বাই ডেল ভি। সো মনে রাখবা এই বাল্ক মডুলাসকে আমরা বলি অসংনমতা। কি বলি? অসংনমতা। বাল্ক মডুলাসকে বলি অসংনমতা, এবং এর বিপরীত রাশি অর্থাৎ 1 বাই বাল্ক মডুলাসকে আমরা বলবো সংনমতা। বাল্ক মডুলাসকে বলবো অসংনমতা, এবং এর বিপরীত রাশি 1 বাই বাল্ক মডুলাসকে বলবো কি বলতো? সংনমতা বলবো। ক্লিয়ার? এবং ক্রিন্তন বিকৃতি দেখো, ক্রিন্তন বিকৃতি যদি হয় সেখানে আমরা ক্রিন্তন বিকৃতি ইটা ইকুয়াল টু এফ বাই এ থিটা লিখতে পারি। মনে রাখবে এটা ক্রিন্তন বিকৃতির জন্য প্রযোজ্য। ওকে, ক্রিন্তন বিকৃতির জন্য প্রযোজ্য। ইটা ইকুয়াল টু এ বাই এ থিটা, ইটা ইকুয়াল টু এ বাই এ থিটা। জাস্ট এটা সূত্র হিসেবে মনে রাখবা, এখান থেকে আমাদের সামনে ম্যাথ আসবে না। ইটা ইকুয়াল টু এ বাই এ থিটা, ইটা ইকুয়াল টু এ বাই এ থিটা। এটা ক্রিন্তন বিকৃতির জন্য, এটা আয়তন বিকৃতির জন্য, এটা আমাদের দৈর্ঘ্য বিকৃতির জন্য। বুঝছি? এইটুকু বুঝলেই এই অধ্যায় আমাদের শেষ মোটামুটি। এইটুকু বুঝলেই আমাদের 70% এই অধ্যায় শেষ। আর একটু কিছু আছে সেটা আমরা দেখবো একটু পরে। তাহলে আমাদের দেখো স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। যদি আমাদের বিকৃতিটা দৈর্ঘ্য বিকৃতি হয় তাহলে আমাদের কি হবে? সেটা ইয়ং মডুলাস অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ সহগ। আমাদের পীড়ন বাই বিকৃতির অনুপাত সর্বদা একটা ধ্রুবক হবে। এবার যদি দৈর্ঘ্য বিকৃতি হয় তাহলে সূত্রটা আসে y ইকুয়াল টু এফ এল বাই এ ডেল এল। ওকে, আয়তন বিকৃতি হলে কি আসে? বাল্ক মডুলাস এফ বাই ইকুয়াল টু ডেল ভি বাই ভি। এখান থেকে আমরা এফ বাই এর সমান পি লিখতে পারি। সো বাল্ক মডুলাস সমান পি ভি বাই ডেল ভি হয়। বাল্ক মডুলাসকে আমরা বলি অসংনমতা, এবং ক্রিন্তন বিকৃতির জন্য ইটা ইকুয়াল টু এফ বাই এ থিটা। বুঝছি? ওকে, দেখো তাহলে এই প্রশ্নে কি বলতেছে? যে পদার্থের বাধাদানকারী বল বেশি সেই পদার্থের কি বলতো? বেশি স্থিতিস্থাপক না। যার বাধাদানকারী বল যত বেশি সেই পদার্থ তত বেশি কি? স্থিতিস্থাপক। যার বাধাদানকারী বল বেশি সেই পদার্থ তত বেশি স্থিতিস্থাপক। বুঝছি? ওকে, দেখো এই প্রশ্নে কি বলতেছে? সর্বাপেক্ষা স্থিতিস্থাপক বস্তু কোনটা? দেখবো তোমাদের বইয়ে এরকম একটা চার্ট দেওয়া আছে, সবচেয়ে বেশি স্থিতিস্থাপক কে, সবচেয়ে কম কে। তো তুমি সবচেয়ে বেশি কে এটা মনে রাখবো, সবচেয়ে বেশি স্থিতিস্থাপক কোয়ার্টজ। কোয়ার্টজ আমাদের সবচেয়ে বেশি স্থিতিস্থাপক, এটা তুমি খুব ভালো করে মনে রাখবা যে কোয়ার্টজ সবচেয়ে স্থিতিস্থাপক। ওকে, বুঝছি? দেখো পরের প্রশ্ন কি বলতেছে? তাপমাত্রা বৃদ্ধি করলে ইস্পাতের স্থিতিস্থাপক গুণাঙ্ক কি হবে? তাপমাত্রা বৃদ্ধি করলে ইস্পাতের স্থিতিস্থাপক গুণাঙ্ক কি হবে? বৃদ্ধি পাবে ইনকেস। দেখো যে ইউ বাড়াতে আসছে, তাই না? ইনকেস বৃদ্ধি পাবে না, বৃদ্ধি পাবে না। কিসের জন্য বৃদ্ধি পাবে না? আমরা কি জানি দেখো তো? স্থিতিস্থাপক গুণাঙ্ক। স্থিতিস্থাপক গুণাঙ্ক মানে কি? ইস্পাতের স্থিতিস্থাপক গুণাঙ্ক মানে কি বলতো? আমাদের দৈর্ঘ্য প্রসারণ সহগ বা ইয়ং মডুলাস, সেটা একটা কি? ধ্রুবক না। ইয়ং মডুলাস কি একটা ধ্রুবক, বা আমাদের বাল্ক মডুলাস কি এটা একটা আমাদের ধ্রুবক। সো আমাদের স্থিতিস্থাপক গুণাঙ্ক মানে কি নির্দেশ করতেছে? ওই ধ্রুবকটাকে নির্দেশ করতেছে। ধ্রুবকের মান কখনো চেঞ্জ হয়? তাপমাত্রা আয়তন যাই চেঞ্জ করো না কেন, ধ্রুবকের মান কখনো চেঞ্জ হবে না, হবে না, হবে না। সো মনে রাখবা স্থিতিস্থাপক গুণাঙ্কের মান সর্বদা ফিক্স। তুমি তাপমাত্রা বৃদ্ধি করো হ্রাস করো, চাপ বৃদ্ধি করো হ্রাস করো, আমার কিচ্ছু যায় আসে না। সো এটা যেহেতু একটা ধ্রুবক তাই এটা কি থাকবে? রিমাইন আনচেঞ্জড, অর্থাৎ এটা কখনোই পরিবর্তন হবে না। স্থিতিস্থাপক গুণাঙ্কের মান কখনো পরিবর্তন হয় না। বুঝছি? ওকে, দেখো পরেরটা, যে দৈর্ঘ্য বিকৃতির একক কি বলতো? দৈর্ঘ্য বিকৃতির কোনো একক আছে না, কারণ এটা আমাদের কি সমজাতীয় রাশির অনুপাত। সমজাতীয় রাশির অনুপাতের কোনো একক থাকে না। দেখো কি বলতেছে তোমার এই প্রশ্নে, যে 1 মিটার দীর্ঘ, 1 মিটার দীর্ঘ একটা তারের দৈর্ঘ্য 0.01 মিটার বৃদ্ধি পেলে তারটার অনুদৈর্ঘ্যে বিকৃতি কত? দেখছো প্রশ্ন কি কঠিন হয়? সব কিন্তু দেখো লাস্ট ইয়ারে আসা প্রশ্নগুলো এখানে নেওয়া হয়েছে। প্রশ্ন কিন্তু কঠিন হয় না, প্রশ্ন কিন্তু সহজে আসে, একদম ইজি বিজি। তারপরে পরীক্ষার মধ্যে আমরা 60% কেন পাসই করতে পারি না? ঢাকা বিশ্ববিদ্যালয়ে 50 মার্কই উঠাইতে পারি না, পাসই করতে পারি না। 100-র মধ্যে 50 পাই না। এরকম সহজ প্রশ্নই আসে, কিছু প্রশ্ন আসে কঠিন, কিছু প্রশ্ন মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলো তুমি, দেখবা ফিজিক্সের কোশ্চেনটা বেশি কঠিন হয়। নাছাড়া কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি লাস্ট বিগত বছরে গতানুগতিক যেমন প্রশ্ন হয় তেমনই হয়। ফিজিক্সের কঠিন হয় মানে কি? একদম কঠিন মানে একদম একটাও পারা যাবে না এমন না, তোমার 5টা প্রশ্ন সর্বোচ্চ কঠিন হবে, বাকি 10টা প্রশ্ন ইজি। এই 10টা প্রশ্ন যদি পারো তাহলেই তো না, সব বিষয়ে যদি তুমি 10টা করে পারো তাহলেই তো 4 10 40 হয়ে যায়।
4×10 = 40 হয়ে যায়। তুমি রিটেনে যদি তুমি 40-এর মধ্যে অর্ধেক মার্ক পাও, 20 পাও, 40-এর 20-এ 60, খুব ভালোভাবে মেরিটে চান্স পাবা। সেখানে পাশই করতে পারে না পোলাপান, কারণ তারা বোঝেই না আমার কি করতে হবে, কি পড়ার প্রয়োজন নেই। তারা জাস্ট কি করে, এই যে ফিজিক্সের যে এক্সট্রা 5 মার্কের যে কঠিন প্রশ্ন, এই কঠিন প্রশ্নের পেছনে দৌড়ায়। এই কঠিন প্রশ্নের পেছনে দৌড়াইতে গিয়ে সহজ 10টা পারে না, ফলে পাশই করতে পারে না। 99% স্টুডেন্টের ক্ষেত্রে সেম সিনারিও। এই 5টার পিছনে তোমার দৌড়ানোর প্রয়োজন নাই, তুমি আগে এই 10টা কনফার্ম করো। যেই 10টা লাস্ট ইয়ার থেকে আসবে বা গতানুগতিক প্রশ্ন আসবে, বিগত বছরগুলোতে যেভাবে প্রশ্ন আসতো ওই প্রশ্নগুলো থেকে 10টা হুবহু আসবে, একদম সেম টপিক সেম কনসেপ্ট থেকে সহজ আসবে 10টা। এই 10টা আগে ইনশিওর করো, দেন তুমি 5টা চিন্তা করো। অ্যাডমিশনের ক্ষেত্রে খুব বেশি পড়ার প্রয়োজন হয় না। তোমার 100টা টপিকস একবার করে পড়ে বিন্দু মাত্র লাভ নাই। তুমি 100টা টপিক্সের পরিবর্তে তুমি মাত্র 10টা টপিক্স পড়ো, কিন্তু 10 বার করে পড়ো। তুমি 10টা টপিক্স যদি 10 বার করে পড়ো, তাহলে আমি 100% বলতে পারি তুমি চান্স পাবা। কিন্তু তুমি 100টা টপিক্স পড়লা একবার করে, তুমি শিওর থাকো তুমি পাশে করতে পারবা না, চান্স পাওয়া তো দূর কি বাদ। সো ওই 5 মার্কের পিছনে না দৌড়ায় তুমি আগে 10 মার্ক কনফার্ম করো, দেন তুমি 5 মার্কের পিছনে দৌড়ায়। কেমন তোমরা সব সময় জাস্ট দেখো যে ডিউ এর মধ্যে যারা টপ 100 বা টপ 200-এর মধ্যে থাকবে, তারা ডিইউ টপ 100 থেকে টপ 200-এর মধ্যে যারা থাকবে তারা তো বুয়েটের মধ্যে টপ 100। ডিইউ টপ 200-এর মধ্যে যারা থাকবে তারা বুয়েট, সিকের, উয়েট যাই বলো না কেন সব জায়গায় তারা টপ 200-এর মধ্যেই থাকবে। সো এরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বে না। সো ওই বান্দার কথা চিন্তা করে তোমার লাভ নাই। যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টপ 200-এর মধ্যে থাকবে, ওকে যদি তুমি মরুভূমিতে রেখে আসো এবং অ্যাডমিশনের আগের দিন এসে তুমি অ্যাডমিশনে বসাই দাও, তাও সে টপ 200-এর মধ্যেই থাকবে। সেগুলো এক্সট্রা ট্যালেন্টেড, এক্সট্রা অর্ডিনারি, ওদের কথা তোমার চিন্তা করে ওদের সঙ্গে নিজেকে তুলনা করে লাভ নেই। তুমি জাস্ট কি করবা, তুমি এই সহজ প্রশ্নগুলোতে তোমার ভুল না যায়, তুমি এইটা আগে ইনশিওর করো। জাস্ট পড়াশোনা করলে কিন্তু হবে না, তোমার সঠিক স্ট্র্যাটেজিতে আগাইতে হবে। তুমি এই সঠিক স্ট্র্যাটেজি যদি না জানো, তাহলে কিন্তু ভুল করবা। সো এই টপ 200-এর কথা চিন্তা তুমি বাদ দাও। এরা কি করতেছে না করতেছে এটা দেখে তোমার লাভ নেই। এরা চাঁদের দেশের ম্যাথ যা আছে সবকিছু সলভ করবে। এরা ওই কঠিন প্রশ্নগুলো নিয়ে বেশি বেশি চিন্তা করবে বা বেশি বেশি ভাববে। তোমার তো ওই কঠিন প্রশ্নগুলো নিয়ে এখনো আহামরি ভাবার প্রয়োজন নেই। তুমি যে আগে সহজ প্রশ্নগুলো আছে এইগুলো তুমি আগে ইনশিওর করো, দেন তোমার যা ইচ্ছা কঠিন প্রশ্ন, যা ইচ্ছা চাঁদের দেশের ম্যাথ করো, প্রবলেম নেই। তবে তুমি যেই সহজ প্রশ্নগুলো আছে, প্রশ্ন ব্যাংক থেকে হুবহু যেই প্রশ্নগুলো আসে সেগুলো পারো কিনা তুমি এটা আগে ইনশিওর করো। সো তুমি আগে প্রশ্ন ব্যাংক 10 বার সলভ করো, প্রশ্ন ব্যাংক 10 বার সলভ করো, ক্লাস স্লাইড 10 বার সলভ করো, দেন তুমি তারপরে চিন্তা করো অন্য কিছুর কথা। তুমি যদি ক্লাস স্লাইডে তোমাকে যা করায় এটা তুমি যদি 10 বার করে বা 5 বার করে তুমি সলভ করো, যে তুমি এইটা ইনশিওর করতে পারো যে ভাই আপনি ক্লাসে যা পড়াইছেন এটা আমি পারি, এখান থেকে প্রশ্ন আসলে আমাকে কেউ আটকাইতে পারবে না এবং সেকেন্ডের মধ্যে পারবো, ভাবতেও হবে না। তোমাকে তুমি স্বর্ণপীঠে লিখে দেবে, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে টপ করবা। শুধু চান্স না, তুমি টপ করবে, জাস্ট তুমি এইটা যদি ইনশিওর করতে পারো। সো তুমি এখন এই প্র্যাকটিসটা আসার জন্য যে স্লাইডের সব ম্যাথ না ভেবে চিন্তা একদম দেখা মাত্রই পারবা। এইরকম আয়ত্তে আনার জন্য কতবার করে করতে হবে এটা তোমার বিষয়। 5 বার, 6 বার, 7 বার, 8 বার, 10 বার, যতবার না হচ্ছে এরকম তোমার আয়ত্তে আসতেছে ততবার করবা, ডিপেন্ড করতেছে তোমার উপর। তবে আমাকে এইটা ইনশিওর করতে হবে তোমার যে স্লাইড থেকে যাই আসুক না কেন তোমাকে কেউ আটকাইতে পারবে না। এটা ইনশিওর করলে তোমার চান্স কেউ আটকাইতে পারবে না। যেভাবে বুঝাই করাই দিচ্ছে এভাবে বুঝে বুঝে প্রত্যেকটা প্রশ্ন সলভ করবা। 5 থেকে 7 বার, 8 বার, 10 বার, যতবার ইচ্ছা পারো সলভ করবা, তাহলে তুমি শিওর থাকো চান্স পাবা। কেমন? চান্স পাওয়া তোমার চিন্তা করতে হবে না যদি এইভাবে রেগুলারলি তুমি পড়তে পারো। আসলে যারা চান্স পায় তাদের প্রিপারেশন কেমন হয় জানো? সে প্রশ্ন ব্যাংক দিনের মধ্যে 5 বার সলভ করছে, সে একদিনে 15 ঘন্টা পড়ছে, 4 ঘন্টার ক্লাস করছে, করার পরে একটা সেকেন্ডও ফোনে ওয়েস্ট করে নাই, কোনো জায়গায় একটা সেকেন্ড ওয়েস্ট করে নাই। তারপরে সে ঘুমানোর সময় গিয়ে চিন্তা করে চান্স কি পাবো আদেও, আমার প্রিপারেশন কি সঠিক হচ্ছে কিনা। সে রাতে গিয়ে চিন্তা করে চান্স পাবো কিনা। যে 15 ঘন্টা দিনে পড়ছে, একটা সেকেন্ড ওয়েস্ট করে নাই, প্রশ্ন ব্যাংক 10 বার করে সলভ করছে, সে রাতে গিয়ে ঘুমানোর আগে চিন্তা করে চান্স পাবো কি। আর তুমি যে একবারও প্রশ্ন ব্যাংক কোনো মতে সলভ করছো বা সব প্রশ্ন সলভও করো নাই, জাস্ট দেখে গেছো হ্যাঁ এইভাবে হবে, এইভাবে হবে, সলভ দেখে গেছো, দিনে 16 ঘন্টার মধ্যে 8 ঘন্টা ফোন ইউজ করো, 4 ঘন্টা ডিপ্রেশনে পড়ে থাকো, 1 ঘন্টা বা 2 ঘন্টা ক্লাস করো, কি করো ঠিক নাই। আর রাতের বেলায় চিন্তা করো যে হ্যাঁ চান্স হয়ে গেছে, জাস্ট পরীক্ষার আগে দেখে নিবো, এগুলো দেখলেই পারবো, করাই আছে পরীক্ষার আগে দেখে নিবো একবার করে, তাইলেই হয়ে যাবে। ক্লাস করছি, ক্লাসে তো ভাইয়া বুঝাইছে, বুঝছি। তুমি এই চিন্তা করছো, তুমি চান্স পাবা না। কেমন যে 15 ঘন্টা 16 ঘন্টা করে পড়ে, সেও রাতে ঘুমানোর আগে গিয়ে চিন্তা করে আমি চান্স পাবো কি। এই লেভেলে নিয়ে যাও নিজেকে। 1 বার 2 বার 3 বার 4 বার কয়বার প্র্যাকটিস করতে হবে এটা তুমি জানো না, যতক্ষণ না তোমার সেই লেভেলে রাখতে আসবে। প্রশ্ন দেখা মাত্রই পারতেছো, ভাবারও প্রয়োজন নেই, এমন প্র্যাকটিস করতে করতে এমন করতে হবে যে প্রশ্ন দেখেই পারো।
বিন্দু মাত্র ভাবতে হয় না। সো নিজেকে এই লেভেলে নিয়ে যাও যে একবার দুইবার তিনবার চারবার করে রেখে দিব, এমন হবে না। আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন নেই যে ভাই কয়বার প্রশ্ন ব্যাংক সলভ করবো, বা নিজে একবার দুইবার করে ছেড়ে দাও, তাইলে হবে না। যারা চান্স পাবে, যারা টপ করবে, তারা 8-10 বার প্রশ্ন ব্যাংক সলভ করে, করার পরেও চিন্তা করে চান্স পাবো কি না। আর তুমি একবার দুইবার সলভ করছো, কি করো নাই, রেখে দিছো, এবার কিন্তু চান্স পাওয়া যাবে না। কেমন? সো অনেক অনেক বেশি প্র্যাকটিস করতে হবে যদি চান্স পাইতে চাও। প্রশ্ন ব্যাংক ন্যূনতম তোমার 5, 6, 7, 8 যতবার পারো সলভ করো। একবার দুইবার তিনবার সলভ করে কিচ্ছু হবে না। কেমন? সো প্রশ্ন ব্যাংক অনেক বেশি বেশি সলভ করতে হবে, প্লাস ক্লাস স্লাইড তো মাস্ট, ক্লাস স্লাইড মাস্ট, এবং অবশ্যই নোট করে পড়বা, তোমার পরীক্ষাতে অনেক বেশি হেল্প করবে। এবার তোমরা দেখতেছো যে পরীক্ষাটা কি, যে মেডিকেলের পরের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছুদিন পর 2-3 দিন পরে দেখবা চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, রাজশাহী বিশ্ববিদ্যালয় 13 তারিখের পরীক্ষা দিয়ে দিছে অলরেডি, বা সাস্টের মাঝখানে ঢুকে যাবে। সো এইসব নিয়ে প্যারা নেওয়া যাবে না, এসব নিয়ে তোমার প্যারা নেওয়া যাবে না। কেমন? সো এগুলোর জন্য যাতে ওই সময় পরীক্ষা শুরু হলে যাতে তোমার প্যারা না হয়, এই জন্য এখন নোট করে পড়বা। নোট করে পড়লে তুমি পরীক্ষা থেকে অনেক বেশি ভালো করতে পারবা। কারণ তোমার মেডিকেলের পর দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, রিভাইজ কেমনে দিবে, একদিনে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি 4টা পেপার কেমনে তুমি রিভাইজ দিবা? সম্ভব না। কিন্তু তোমার যদি নোট থাকে, তুমি একদিনের মধ্যে সব বিষয় রিভাইজ করতে পারবা। বুঝছো? সো তোমার যা পড়াশোনা করার এই নভেম্বরের মধ্যে, ডিসেম্বরে যখন অ্যাডমিশন শুরু হবে তখন কিন্তু ওইভাবে পড়াশোনা করতে পারবা না। সো চলো তাহলে আমরা দেখি 1 মিটার দৈর্ঘ্য, এটা তারের বলতেছে দৈর্ঘ্য বিকৃতি 0.01 মিটার, বিকৃতি কত হবে? আমরা বিকৃতি সমান কি জানি বলতো? আমরা বিকৃতি সমান জানি যে বিকৃতি সমান ডেল এল বাই এল। ডেল এল মানে কি? কতটুকু আমার দৈর্ঘ্যের পরিবর্তন। দৈর্ঘ্য কতটুকু পরিবর্তন হচ্ছে? 0.01 মিটার। এটা কিন্তু পরিবর্তন 0.01 মিটার বৃদ্ধি পাচ্ছে, এবং আগের দৈর্ঘ্য কত ছিল? 1 মিটার। তাহলে 1/0.01 অর্থাৎ কি হবে? 0.01 হবে আনসার। বুঝছি? ওকে, পরের প্রশ্ন দেখো কি বলতেছে, যে 1 মিটার দীর্ঘ, কত মিটার? 1 মিটার দীর্ঘ এবং 10⁻² সেন্টিমিটার স্কয়ার প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটা তারকে 2 কেজি ওজন দ্বারা কি হইলো? টানা হলো। ফলে তারটির দৈর্ঘ্য বৃদ্ধি নির্ণয় করো। ইয়ং এর গুণাঙ্কের পরিমাণ দেওয়া আছে, ডিউ 11 বার আসছে। বুঝছি? তারের কি বের করতে বলতেছে? দৈর্ঘ্য বৃদ্ধি। তারটির দৈর্ঘ্য বৃদ্ধি অর্থাৎ ডেল এল এর পরিমাণ বের করতে বলতেছে। তুমি জানো যে ইয়ং মডুলাস ওয়াই ইকুয়াল টু হয় পীড়ন বাই বিকৃতি। পীড়ন মানে কি? এফ বাই এফ, বিকৃতি মানে কি? ডেল এল বাই এল। এখান থেকে তুমি লিখতে পারো যে এফ এল বাই এ ডেল এল, তাই না? প্রশ্নে কার মান বের করতে বলতেছে? ডেল এল। সো ডেল এল কে এই পাশে বাম দিকে নিয়ে আসো, যে ডেল এল সমান হবে এফ এল ডিভাইডেড বাই এ ওয়াই। এই অধ্যায়গুলো কিন্তু খুবই সহজ, জাস্ট ভাই একটা সূত্র, দুইটা সূত্র, তবে জাস্ট একটু ক্যালকুলেশন একটু ভালো হইতে হয়। এই অধ্যায়গুলোতে মহাকর্ষ, অভিকর্ষ, পদার্থের গাঠনিক ধর্ম, এই অধ্যায়গুলো একদম ইজি আসে। হাতে ক্যালকুলেশন তুমি যদি ফার্স্ট না হও, তাহলে তুমি এই ম্যাথগুলো পারবে না, সূত্রের ম্যাথ, কিন্তু তারপরেও পারবে না। দেখো হাতে ক্যালকুলেশন নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, একদম ইজি। আমরা দেখো লিখে দিই। এফ সমান কি বলতো? এফ সমান আমরা কি লিখতে পারি? দেখো এই যে 2 কেজি ভরে, এফ সমানকে আমরা এমজি লিখতে পারি। হ্যাঁ, অবশ্যই লিখতে পারি। এফ সমান এমজি লিখতে পারি। সো এম এর মান কত? 2, জির মান কত? 9.8। এফ সমান আমরা চাইলে এমজি লিখতে পারি। ওকে, এম এর পরিমাণ 2, জি এর পরিমাণ 9.8, এবং এল আদি দৈর্ঘ্য কত ছিল বলতো? 1 মিটার। আদি দৈর্ঘ্য ছিল 1 মিটার, ডিভাইডেড বাই ক্ষেত্রফল কত? 10⁻² সেন্টিমিটার স্কয়ার। সেন্টিমিটার স্কয়ার কি রাখা যাবে না? সেন্টিমিটারকে কি বানাইতে হবে? মিটার স্কয়ার বানাইতে হবে। সেন্টিমিটার স্কয়ারকে মিটার স্কয়ার বানাতে কি করতে হয়? 10⁻⁻4 দ্বারা গুণ করতে হয়। বুঝছি? দেখো সেন্টিমিটার স্কয়ারকে কি বানাবা? মিটার স্কয়ার বানাবা। সেন্টিমিটারকে মিটার বানাতে কি করতে হয়? 10⁻² দ্বারা গুণ করতে হয়। এর উপর স্কয়ার আছে, তাহলে কত হবে আসলে? 10⁻⁴ মিটার স্কয়ার। সো সেন্টিমিটার স্কয়ারকে মিটার স্কয়ার বানাতে 10⁻⁴ দ্বারা গুণ করতে হবে। এই সূক্ষ্ম কনভারসেশনগুলো কিন্তু মনে রাখতে হবে। মানে পরীক্ষায় গিয়ে দেখা যাচ্ছে তুমি 10⁻² দ্বারা ক্যালকুলেশন করতেছো, 10⁻² দ্বারা ক্যালকুলেশন করলে তুমি সঠিক অ্যান্সারই পাবা। এই সিলি মিস্টেকগুলা করা যাবে না। অথবা 10⁻² দ্বারা এখানে গুণ করতে পারো, যেহেতু সেন্টিমিটার স্কয়ার আছে তাই 10⁻⁴ দ্বারাই গুণ করতে হবে। 2 দ্বারা গুণ করলে কিন্তু হবে না। ওয়াই এর মান কত দেওয়া আছে বলো তো? 2 গুণন 10⁻11। এত বড় ক্যালকুলেশন থেকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন আছে বলো তো? কোনো বিন্দু মাত্র প্রয়োজন নেই। আমরা জাস্ট কি করবো? আমরা পাওয়ারের ক্যালকুলেশন করবো। কিসের ক্যালকুলেশন? পাওয়ারের ক্যালকুলেশন। তার আগে একটু কেটে নেই, এই যে 2 কাটো, 2 কেটে নিছি। এবার জাস্ট পাওয়ারের ক্যালকুলেশন করো। দেখো উপরে কত আছে? 9.8। উপরে কত? 9.8 ডিভাইডেড বাই, দেখো নিচে কত? উপরে আমাদের জাস্ট 9.8, নিচে কত? জাস্ট পাওয়ারের ক্যালকুলেশন করো। এই যে 2 এবং -4 যোগ করলে কত হবে? -2 হবে। -2 এর সাথে 11 যোগ করলে কত হবে বলো তো? 10⁹ হবে। কত? 10⁹ 10⁹ উপরে উঠাও, তাহলে 9.8 গুণন 10⁻, উপরে গেলে -9 হয়ে যাবে। এটার কি বলতো? এটা ডেল এল। এটা কি? ডেল এল। কত এটা? মিটার এককে।
ডেল এল এর পরিমাণ 9.8 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 9 মিটার। বুঝছো তাহলে ডেল এল এর পরিমাণ কত? 9.8 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 9 মিটার। কোথায় আছে? এই নাম্বারে 9.8 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 9 মিটার। বুঝছি? তাহলে দেখো আরেকবার দেখো, ডেল এল সমান এফ এল বাই এ ডেল এল। এফ এর পরিমাণ এফ সমান দেওয়া নাই, কিন্তু বস্তুর ভর দেওয়া আছে। এফ সমান চাইলে আমরা এমজি লিখতে পারি। ওকে, এল এর পরিমাণ 1 মিটার, এ 10 টু দি পাওয়ার কত 2 সেন্টিমিটার, সেন্টিমিটারকে মিটার স্কয়ার বানাতে কি করতে হয়? 10 টু দি পাওয়ার মাইনাস 2 দ্বারা গুণ করতে হয়। সেটাই করছি। ইনটু দেখো আমাদের এই ওয়াই এর পরিমাণ দেওয়া আছে 2 গুণ 10 টু দি পাওয়ার 11। এবার জাস্ট 2 2 কাটো, 9.8। জাস্ট নিচে পাওয়ারের ক্যালকুলেশন করো। 11 মাইনাস 4 কত হবে বলো তো? 11 এর সাথে মাইনাস 4 যোগ করলে কত হবে? 7 হবে, তাই না? 7 এবং 2 যোগ করলে 10 টু দি পাওয়ার 9, অর্থাৎ 9.8 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 9 মিটার। বুঝছি? খুবই সহজ। পরেরটা দেখো যে কি বলতেছে, 1 মিলিমিটার প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটা তারের দৈর্ঘ্য 1%, তারের দৈর্ঘ্য কি 1% বৃদ্ধি করতে কত বল প্রয়োগ করতে হবে? মানে এফ এর পরিমাণ বের করতে বলতেছে। সো তুমি কি জানো? y ইকুয়াল টু, তুমি জানো যে y ইকুয়াল টু এফ এল ডিভাইডেড বাই এ ডেল এল। এখান থেকে তোমার কার মান বের করতে হবে? এফ এর মান বের করতে হবে। ওকে, এফ কে এক পাশে রাখো, বাকিগুলোকে ওই পাশে পাঠিয়ে দাও। তাহলে এফ সমান হবে ওয়াই ইন্টু এ ইন্টু ডেল এল বাই ক্যাপিটাল এল। বুঝছি? সব কিছুর মান প্রশ্নে দেওয়া আছে। দেখো কিভাবে বুঝবা? ওয়াই এর মানে এই যে ইয়ং মডুলাস দেওয়া আছে, এবং 1 মিলিমিটার প্রস্থচ্ছেদ, এটা 1 মিলিমিটার স্কয়ার, 1 মিলিমিটার স্কয়ার প্রস্থচ্ছেদ বিশিষ্ট, অর্থাৎ এর পরিমাণও দেওয়া আছে। এ কত বলতো? আমরা লিখে নিই। এ দেওয়া আছে 1 মিলিমিটার স্কয়ার। মিলিমিটার স্কয়ারকে মিটার স্কয়ার বানাতে কি করতে হবে বলতো? 10 টু দি পাওয়ার মাইনাস 6 দ্বারা গুণ করতে হবে। কিভাবে আমাকে একটু বলো? মিলিমিটারকে মিটার বানাইতে 10 টু দি পাওয়ার মাইনাস 3 দ্বারা গুণ। মিলিমিটার স্কয়ার আছে, তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস 3 এর পরে স্কয়ার করো, কত? 10 টু দি পাওয়ার মাইনাস 6। বুঝছি? সেন্টিমিটার স্কয়ারকে মিটার স্কয়ার বানাইতে 10 টু দি পাওয়ার মাইনাস 4 দ্বারা গুণ। মিলিমিটার স্কয়ারকে মিটার স্কয়ার বানাইতে 10 টু দি পাওয়ার মাইনাস 6 দ্বারা গুণ। ক্লিয়ার? এবং দেখো আমাদের কি দেওয়া আছে? একটা তারের দৈর্ঘ্য 1% বৃদ্ধি করতে কত বল প্রয়োগ করতে হবে? 1% বৃদ্ধি করা মানে কি বলতো? তারের দৈর্ঘ্য কি করবা? 1% বৃদ্ধি করবা। বৃদ্ধি মানে কি? ডেল এল। অর্থাৎ ডেল এল এর পরিমাণ হবে তোমার আগের দৈর্ঘ্যের 1%। বুঝছো? হ্যাঁ, কি করতে হবে? ডেল এল এর পরিমাণ কত হবে? এল এর 1%। তোমার প্রশ্নে বলতেছে দৈর্ঘ্য 1% বৃদ্ধি করতে হবে। বৃদ্ধি মানে কি? ডেল এল। সো ডেল এল এর পরিমাণ কি হবে? আগের 1%। কার 1% বৃদ্ধি করবা? আগের মোট দৈর্ঘ্যের 1%। ডেল এল মানে আমাদের দৈর্ঘ্যের পরিবর্তন। সো দৈর্ঘ্য পরিবর্তন আগের দৈর্ঘ্যের 1%। প্রশ্নে এটা বলে দিছে। তাহলে আমরা এখান থেকে দেখো তো ডেল এল সমান কি লিখতে পারবো? এল ইন্টু 1% মানে কত? 1/100। সো এলটাকে যদি আমরা বাম দিকে নিয়ে আসি, তাহলে ডেল এল বাই এল, ডেল এল বাই এল মানে কত? 1/100। বুঝছো? ডেল এল বাই এল মানে কি? 1/100। এইখান থেকে তুমি অনেকে এইটা ভুল করো, অনেকে এটা ভুল করো। কেমন? অনেকে এটা ভুল করো, অনেকে মনে করে যে কি, যে এটা 1% বৃদ্ধি করা মানে অনেকে মনে করে যে এই যে এল এর পরিমাণে স্মল এল হবে ক্যাপিটাল এল এর 1%। এটা অনেকে মনে করে। মানে বল প্রয়োগ করার ফলে তারের যে দৈর্ঘ্যটা হয় সেটা হবে আদি দৈর্ঘ্যের 1%। বিষয়টা এমন না। তোমার তারের দৈর্ঘ্য বৃদ্ধি অর্থাৎ ডেল এল, তারের যে দৈর্ঘ্য বৃদ্ধিটা সেটা হবে আদি দৈর্ঘ্যের 1%। এটা বোঝাচ্ছে। দৈর্ঘ্য বৃদ্ধি 1% মানে বোঝায়, বা 10% মানে বোঝায়, বা যত পার্সেন্টই বলুক না কেন, দৈর্ঘ্য বৃদ্ধি মানে বোঝায় ডেল এল এর পরিমাণ হবে তোমার আদি দৈর্ঘ্যের তত পার্সেন্ট। বুঝছি? বুঝছি। তো তুমি সহজভাবে এটা যদি মনে রাখতে চাও, দেখো আমরা কি পাচ্ছি? ডেল এল বাই এল সমান কি পাচ্ছি? 1% না। সো ডেল এল বাই এল মানে কি? বিকৃতি। সো তোমার যদি প্রশ্নে বলা হয় যে এত পার্সেন্ট বৃদ্ধি করতে হবে, সো ওই বৃদ্ধি মানে বুঝবা যে সেটা কার পরিমাণ? বিকৃতির পরিমাণ বলতেছে, ডেল এল বাই এল এর পরিমাণ। 1% বৃদ্ধি করতে মানে কি? বিকৃতি, অর্থাৎ ডেল এল বাই এল এর পরিমাণ 1%। যদি বলা হয় একটা তারের তোমার আয়তন, তার আয়তন 25% বৃদ্ধি করতে হবে, তার মানে সেটা মানে কি বোঝাবে? যে আয়তন বিকৃতি, অর্থাৎ ডেল ভি বাই ভির পরিমাণ 25%। যদি বলা হয় তারের দৈর্ঘ্য 0.5% বৃদ্ধি করতে হবে, তার মানে কি বুঝবা? যে বিকৃতির পরিমাণ 0.5। বিকৃতি মানে ডেল এল বাই এল। বুঝছি? ওকে, সো আমাদের ডেল এল বাই এল এর পরিমাণ দেওয়া আছে কত? 1/100। জাস্ট এখানে মান বসাই দাও। এবার জাস্ট কি করবা? মান বসাই দিবা। সো দেখো এফ ওয়াই এর পরিমাণ কত? প্রশ্নে তোমাকে বলে দিছে যে ওয়াই এর পরিমাণ কত বলো তো? ওয়াই এর পরিমাণ তোমার প্রশ্নে বলে দিছে। দেখো ওয়াই এর পরিমাণ 10 টু দি পাওয়ার কত? 10 টু দি পাওয়ার 11 ইন্টু এ। ক্ষেত্রফল কত পাইছে আমরা? 10 টু দি পাওয়ার মাইনাস 6 ইন্টু এই যে ডেল এল বাই এল। ডেল এল বাই এল মানে কত বলো তো? 1/100। 1/100 মানে কি আসলে? আচ্ছা 1/100 আকারে লিখো। ওকে, এবার দেখো এখান থেকে ডাবল জিরো, এখান থেকে ডাবল জিরো কাটো, তাহলে কত হবে? 10 টু দি পাওয়ার, এখানে হবে 9। 10 টু দি পাওয়ার 9 এবং 10 টু দি পাওয়ার মাইনাস 6 যদি যোগ করো কত হবে বলো তো? 10 টু দি পাওয়ার 3 নিউটন হবে। সো এফ এর পরিমাণ হবে 10 টু দি পাওয়ার 3 নিউটন। 10 টু দি পাওয়ার 3 নিউটন কোথায় আছে? সি নাম্বার, সঠিক অ্যান্সার সি। বুঝছি? খুব কঠিন বলো তো? তোমার দেখো প্রশ্ন আরেকবার দেখো কি বলতেছে। 1 মিলিমিটার স্কয়ার প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটা তারের দৈর্ঘ্য 1% বৃদ্ধি করতে।
তো দৈর্ঘ্য বৃদ্ধি মানে বুঝবো এটা কার পরিমাণ দেওয়া আছে, বিকৃতি, অর্থাৎ ডেল এল বাই এল এর পরিমাণ 1%। তুমি যে পরীক্ষায় লিখবা ডেল এল সমান এল এর 1%, দেন ভাগ করে আবার বের করবা ডেল এল বাই এল ইকুয়াল টু 1/100, এত টাইম নেই। তো দৈর্ঘ্য বৃদ্ধি দেওয়া আছে মানে বুঝতে হবে বিকৃতির পরিমাণ, অর্থাৎ ডেল এল বাই এল এর পরিমাণ দেওয়া আছে 1%। বুঝছো, এত লেখার টাইম নেই পরীক্ষাতে। দেন তাহলে বলতেছে কত বল প্রয়োগ করতে হবে, তাহলে এফ এর পরিমাণ বের করতে হবে, ওয়াই এর পরিমাণ দেওয়া আছে 10^11, এর পরিমাণ 10^-6, আমরা দেখলাম ডেল এল বাই এল অর্থাৎ বিকৃতির পরিমাণ 1/100 বসাই দিচ্ছি। বুঝছি, ওকে। পরের মান দেখো কতবার আসছে, এটা ঠিক নাই। পীড়নের মাত্রা বের করতে বলতেছে। ওকে, পীড়ন পি সমান আমরা কি জানি, এফ বাই এ, কি জানি এফ বাই এ, এফ সমান কি লেখা যায়, এম ইন্টু এ লেখা যায়, ক্ষেত্রফল এ এর জায়গায় রাখো। এবার জাস্ট এর মাত্রা বের করো। এম এর মাত্রা কি, বড় হাতের এম। ত্বরণের মাত্রা কি বলতো, ত্বরণের মাত্রা কি এল টি ইনভার্স স্কয়ার, ত্বরণের মাত্রা এল টি ইনভার্স স্কয়ার। ক্ষেত্রফলের মাত্রা কি বলতো, ক্ষেত্রফলের মাত্রা এল স্কয়ার, ক্ষেত্রফলের মাত্রা কি এল স্কয়ার। তাহলে আমাদের এককটা কি হয় দেখো তো, এম, এখান থেকে একটা যদি কাটো তাহলে কি হয়, নিচে এলটা থেকে যায়, এলকে যদি উপরে পাঠিয়ে দিই তাহলে এম এল ইনভার্স টি ইনভার্স স্কয়ার, এম এল ইনভার্স টি ইনভার্স স্কয়ার কোথায় আছে, এম এল ইনভার্স টি ইনভার্স স্কয়ার। অনেকে মাত্রা মুখস্থ করতে চাও, মাত্রা মুখস্থ করলে কিন্তু কুল কিনারা পাবা না, অনেক মাত্রা অনেক আছে। তুমি যার সূত্রটা মনে রাখবা, পীড়ন সমান এফ বাই এ। এবার এখান থেকে মাত্রা বের করবো, করে বসাই দেবা। বুঝছি, মাত্রা এবং একক থেকে কিন্তু প্রশ্ন আসবে, একটা থেকে দুইটা প্রশ্ন আসবে মাত্রা এবং একক থেকে। সো মাত্রা এবং একক পারার জন্য তোমার অবশ্যই সূত্র মুখস্থ রাখতে হবে। সূত্র লিখবা, সেখান থেকে মাত্রা এবং একক ইজি বিজি হইতে বের করবা। এবার দেখো বলতেছে স্থিতিস্থাপক সীমার মধ্যে 1 মিলিমিটার স্কয়ার, কি বলতো 1 মিলিমিটার স্কয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট তারের এক প্রান্তে 1 নিউটন, কত নিউটন, 1 নিউটন বল প্রয়োগ করা হলে পীড়ন কত হবে, পীড়ন বের করতে বলতেছে। সো পীড়ন সমান তুমি কি জানো বলতো, যে পীড়ন সমান তুমি জানো যে এফ বাই এ, পীড়ন সমান জানো এফ বাই এ। প্রশ্নে এফ এর মান কত বলতেছে, 1 নিউটন বল প্রয়োগ করতেছে, এফ এর মান 1, এবং ক্ষেত্রফল কত 1 মিলিমিটার স্কয়ার দেওয়া আছে। মিলিমিটার স্কয়ার কে মিটার স্কয়ার বানাইতে কি করতে হয়, 10⁻⁶ দ্বারা গুণ করতে হয়। সো 10⁻⁶ দ্বারা গুণ করো, দেখে এটাকে উপরে পাঠাও দাও, তাহলে কত হবে 10⁻⁶ হবে। এটা আমাদের বিকৃতির পরিমাণ। এটা কি বলতো, বিকৃতির পরিমাণ। 10⁻⁶ কোথায় আছে, এই যে 10⁻⁶ নিউটন পার মিটার স্কয়ার। বুঝছে নাকি বুঝে নেই, একদম ইজি। পীড়ন সমান এফ বাই এফ এর পরিমাণ দেওয়া আছে, এর পরিমাণ দেওয়া আছে, এম মিলিমিটার স্কয়ার এককে দেওয়া আছে, কিন্তু বানাইতে হবে কি মিটার স্কয়ার, এসা একক নিতে হবে। সো মিলিমিটার স্কয়ার কে মিটার স্কয়ার বানাইতে কি করতে হয়, 10⁻⁶ দ্বারা গুণ করতে হয়। পরের প্রশ্ন, অসহ পীড়ন কি বলতো, মনে রাখবা যে পীড়ন সমান আমরা কি জানি, যে বল বাই ক্ষেত্রফল না, তাহলে অসহ পীড়ন সমান হবে অসহ বল বাই ক্ষেত্রফল। অসহ পীড়ন, অসহ পীড়ন সমান যে অসহ বল বাই নিচে কি ক্ষেত্রফল। ক্লিয়ার, তাহলে আমাদের কি হবে, অসহ পীড়ন সমান হবে অসহ বল বাই ক্ষেত্রফল, অর্থাৎ যে বল প্রয়োগ করলে বস্তুটা, যার চেয়ে বেশি বল প্রয়োগ করলে বস্তুটা ছিঁড়ে যাবে, সেই বলটা আমাদের অসহ বল। ক্লিয়ার, তাহলে অসহ বল বাই ক্ষেত্রফল, অ্যান্সার হবে এ নাম্বার। ওকে, দেখো পরের প্রশ্ন, যে তারের উপাদানে ইয়ং এর গুণাঙ্ক দেওয়া আছে। ওকে, তারের উপাদানে ইয়ং এর গুণাঙ্ক দেওয়া আছে, এত বলতেছে তারটার দৈর্ঘ্য 25% বৃদ্ধি। তার মানে এটা কার পরিমাণ বলো, বৃদ্ধি, 25% বৃদ্ধি। বৃদ্ধি মানে বুঝতে হবে সেটা কার পরিমাণ, এটা আমাদের দেওয়া আছে বিকৃতি। বিকৃতি মানে কি, বিকৃতি মানে ডেল এল বাই এল এর পরিমাণ দেওয়া আছে। বুঝছি, বিকৃতি মানে কি ডেল এল বাই এল এর পরিমাণ দেওয়া আছে। বলতেছে প্রযুক্ত পীড়ন বের করো। দেখো কি বের করতে বলতেছে, পীড়ন বের করতে বলতেছে। তুমি জানো যে ভাইয়া ইয়ং মডুলাস ওয়াই সমান লেখা যায় যে পীড়ন বাই কি বলতো, পীড়ন বাই বিকৃতি লেখা যায়, তাই না? হ্যাঁ লেখা যায়। তুমি জানো পীড়ন বাই বিকৃতি অনুপাতে একটা ধ্রুবক, সেই ধ্রুবকটা কি ইয়ং মডুলাস, যখন আমাদের বিকৃতিটা দৈর্ঘ্য বিকৃতি। হ্যাঁ, তো এখান থেকে তোমার বের করতে বলতেছে কি বলতো, পীড়নের মান। তাহলে পীড়ন সমান কি হবে বলতো, ওয়াই গুণন কি বিকৃতি, ওয়াই গুণন বিকৃতি। সো এই বিকৃতি মানে কি, যে ডেল এল বাই এল, এই ডেল এল বাই এল এর পরিমাণ কত 25%। বুঝছো, 25% বৃদ্ধি করতে হবে মানে কি, এটা মনে রাখবা বিকৃতি ডেল এল বাই এল এর পরিমাণ। ডেল এল বাই এল এর পরিমাণ কত 25%। ওকে, দেখো ওয়াই এর পরিমাণ কত 2 গুণন 10⁻11, যেটা বৃদ্ধি সেটার পরিমাণে বিকৃতি, মনে রাখবা 25% বৃদ্ধি করতে হবে, অর্থাৎ ওটা বিকৃতির পরিমাণ। সো বিকৃতির পরিমাণ কত 25%, 25% মানে কত 25/100। বুঝছি, 25% মানে কত 25/100। এবার দেখো ক্যালকুলেশন করো, ডাবল জিরো কাটো কত হবে, তাহলে 9 থাকবে। তাহলে এখানে 25 গুণন 2, 50 গুণন 10⁻, কত 50 গুণন 10⁹। এটাকে এবার সুন্দর করে লিখো, দশমিক আছে এইখানে, দশমিক আছে 50-এর পরে, অর্থাৎ দশমিকটাকে এক ঘর বামে নিয়ে আসো। দশমিক যত ঘর বামে নিয়ে আসবে 10 এর পাওয়ার তত কি করতে হবে, যোগ করতে হবে। সো 10⁹ ছিল, দশমিক এক ঘর বামে নিয়ে আসে, সো 10 এর পাওয়ার 1 যোগ করলে কত হবে 10⁻10 হবে।
বুঝছি নাকি বুঝি নাই বলতো? যে পীড়ন বের করতে বলতেছে, তাহলে আমরা ওয়াই সমান জানি পীড়ন বাই বিকৃতি। পীড়নের মান তাহলে ইয়ং মডুলাস ইনটু বিকৃতি। বিকৃতির পরিমাণ দেওয়া আছে 25%। সো বিকৃতির পরিমাণ বসাই দাও 25%, মানে কত? 25/100 বসাই দাও, তাহলে সঠিক অ্যান্সারটা পেয়ে যাবে। বুঝছি, একদম ইজি। তাহলে অ্যান্সার কত? 5 × 10⁻10 কোথায়? এই যে 5 × 10⁻10 নিউটন পার মিটার স্কয়ার। পরেরটা দেখো, একটা তারের ইয়ং এর গুণাঙ্ক দেওয়া আছে, তার দৈর্ঘ্য 7.5% বাড়াতে কি পরিমাণে পীড়ন প্রয়োজন? সেম টু সেম না, বলতো সেম টু সেম না। ইউ এর গুণাঙ্ক দেওয়া আছে, কি বের করতে বলতেছে? পীড়ন বের করতে বলতেছে। ওকে, তাহলে তুমি লিখতে পারবা যে পীড়ন সমান ইয়ং মডুলাস গুণন বিকৃতি। তো তোমরা এবার আমাকে বলো বিকৃতির পরিমাণ কত? 7.5% বৃদ্ধি করতে হবে, মানে কত? বিকৃতির পরিমাণে 7.5%, তাই না? যত পার্সেন্ট বৃদ্ধি সেটাই তো বিকৃতি আমাদের আসলে। সো ওয়াই এর পরিমাণ কত? 4 × 10⁻, কত বলো তো? 11 ইন্টু বিকৃতির পরিমাণ কত? 7.5%, মানে কত? 7.5/100, তাই না? হ্যাঁ, 100 এবার সেম ভাবে ক্যালকুলেশন করো। 00 কাটো, তাহলে 10⁻, কত হবে? 9 হবে। অর্থাৎ 4 × 10⁻, কত বলো তো? 9 ডিভাইডেড বাই, দেখো আমরা কি করবো? 75 কে আমরা 7.5 কে 75 লিখতে এসেছি, তাহলে কি করতে হবে? নিচে 10 দ্বারা গুণ করতে হবে, তাই না? 10 দ্বারা গুণ করতে, এবার আরেকটা শূন্য কেটে যাবে, তাহলে কত থাকবে? 10⁸, অর্থাৎ 4 × 75 গুণন কত বলো তো? 4 × 75। দেখো 4 × 75 গুণন 10⁻, কত? 8। বুঝছি, 7.5 কে আমরা 75 হিসেবে লিখতে চাচ্ছি, তাহলে কি করতে হবে? 10 দ্বারা ভাগ করতে হবে। একটা জিরো কাটো, তাহলে উপরে হবে 8, অর্থাৎ 4 × 75 গুণ 10⁸। এবার এটাকে গুণ করো, দেখো 4 দ্বারা 75 কে গুণ করো, 4 দ্বারা 5 কে গুণ করো, কত? 20 শূন্য হাত থাকে 2, তাহলে 4 7 28, 28 দিয়ে কত? 30, অর্থাৎ 300 × 10⁸। দশমিক আছে এইখানে, দশমিককে এবার 3 এর পরে নিয়ে যাও, দশমিককে যত ঘর বামে নিয়ে আসবা, তত কি করতে হয় বলো তো? তত আমাদের পাওয়ার যোগ করতে হয়। 2 ঘর বামে আনছি, সো 2 যোগ করলে 28 সাথে 2 যোগ করলে কত হবে? 10⁻10 হবে। সো 3 × 10⁻10 কোথায় আছে? এই যে পারা যাবে। দেখো ডি ইউ 17 18 আর ইউ 14 15, সেম টাইপের প্রশ্ন, সেম। এটা ছিল বি ইউ 11 12তে। বুঝছি, সেম টু সেম। দেখো ওকে, পরের প্রশ্ন দেখো কি বলতেছে? একটা তারের দৈর্ঘ্য 5 মিটার। ওকে, তারের আদি দৈর্ঘ্য দেওয়া আছে 5 মিটার। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 0.002 মিটার স্কয়ার। অসহ পীড়ন যদি এত নিউটন পার মিটার স্কয়ার হয়, তবে তার অসহ ভর কত সেটা বের করতে বলতেছে। বুঝছি, অসহ পীড়ন দেওয়া আছে। ওকে, দেখো অসহ পীড়ন, অসহ পীড়ন, অসহ পীড়ন মানে কি বলতো? যে অসহ বল, অসহ বল বাই কি? ক্ষেত্রফল এ, তাই না? অসহ বল বাই ক্ষেত্রফল এ। সো অসহ বল এফ সমান তুমি কি চাইলে এমজি লিখতে পারো? হ্যাঁ, অবশ্যই লিখতে পারো। তার মানে এমজি বাই এ লেখা যায় অসহ পীড়ন। তাহলে অসহ পীড়ন সমান তোমার লেখা যাবে যে এমজি বাই এ। দেখো সব কিছুর মান দেওয়া আছে, এম এর পরিমাণ বের করতে বলতেছে, তার মানে এম সমান কি হবে? যে পীড়ন ইন্টু এ বাই জি, পীড়ন ইন্টু এ বাই জি। বুঝছি, পীড়ন ইকাল টু অসহ বল বাই ক্ষেত্রফল। অসহ বল এফ মানে কি? এম জি লেখা যায়, এম এর পরিমাণ বের করতে হবে, তাহলে পীড়ন ইন্টু এ বাই জি। তার সব কিছুর মান দেওয়া আছে, বসাই দাও। দেখো পীড়নের মান কত দেওয়া আছে বলো তো প্রশ্নে? 2.5 × 10⁵। 2.5 × 10⁵ কত? 5 ইন্টু ক্ষেত্রফল তোমার দেখো বলতেছে ওই যে 0.002, ক্ষেত্রফল কত তোমার? 0.002। ওকে, ডিভাইডেড বাই জি, জি এর মান কত? 9.80। জি এর মান কত? 9.80। এটাকে এবার আমরা ক্যালকুলেশন করব। কেমনে করতে পারি বলো তো? জাস্ট আমরা দশমিক উঠাই দিব। আমরা কি করব? দশমিকগুলো উঠাই দিব। দেখো দশমিক উঠাই দাও, তাহলে কিভাবে হবে? যে দেখো উপরে 2.5 আছে, 2.5 কে তুমি 25 হিসেবে লিখতে চাচ্ছ। কত? 25 হিসেবে লিখতেছে, তাহলে কি করতে হবে? নিচে 10 দ্বারা ভাগ করতে হবে। বুঝছি, 2.5 কে 25 হিসেবে লিখতে চাচ্ছ, তাহলে নিচে 10 দ্বারা ভাগ করতে হবে। ইন্টু দেখো উপরে কত আছে? উপরে আমাদের 10⁵ ডিভাইডেড বাই নিচে কত? 9.8 ইন্টু দেখো 0.002 কে তুমি 2 হিসেবে লিখতে চাচ্ছ। কত? 2 হিসেবে লিখতে চাচ্ছ, তাহলে কি করতে হবে নিচে বলো তো? নিচে কি করতে হবে? 0.002 কে 2 হিসেবে লিখছো। সো দশমিকের জন্য একটা 1, এরপরে কয়টা সংখ্যা? 3টা সংখ্যা। 3টা সংখ্যার জন্য 3টা শূন্য। বুঝছি নাকি বুঝি নাই বলো? আশা করি এটা তোমরা বুঝছো যে আমরা কি করছি? 0.002 কে 2 হিসেবে লিখছি। সো 1000 দ্বারা ভাগ করতে হবে। এবার তুমি ক্যালকুলেশন জাস্ট করো। দেখো 3টা শূন্য, এখান থেকে 3টা শূন্য কাটো, তাহলে কত থাকবে? 10⁻2 থাকবে। একটা শূন্য কাটো, জাস্ট কত থাকবে? 10 থাকবে। কত থাকবে? 10 থাকবে। বুঝছি, তাহলে এবার জাস্ট তুমি গুণ করে দাও। দেখো 25 × 2 মানে কত? 50। 50 × 10 মানে কত? উপরে 500, উপরে 500, নিচে কত আছে? 9.8 আছে। সো 500/9.8 কোথায় আছে? 500/9.8 এই যে 500/9.8 এই নাম্বার। বুঝছি, হ্যাঁ। আরেকবার দেখো, অসহ পীড়ন
সমান অসবল বাই ক্ষেত্রফল এ। তাহলে এখান থেকে এম এর মান সমান পীড়ন ইন্টু এ বাই জি হবে। পীড়নের মান কত হয়েছে দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে, জি দেওয়া আছে, জাস্ট এবার আমরা দশমিককে উঠাই দিব, সব দশমিককে উঠাবো। 2.5 কে 25 লিখছি, 10 দ্বারা ভাগ, 10⁵ নিচে 9.8 আছে, ওকে। 0.002 কে 2 লিখছি, সো নিচে 1000 দ্বারা ভাগ, 3টা শূন্য নিচে 4টা শূন্য, উপরে 5টা শূন্য, সো 4টা শূন্য 5টা শূন্য কাটলে উপরে থাকবে জাস্ট কত 10 থাকবে, উপরে থাকবে জাস্ট 10। এবার গুণ করে দাও, 25 গুণ 2 50 গুণ 10 মানে 500 ডিভাইড বাই 9.8, একদম ইজি বিজি ক্যালকুলেশন। পরের ম্যাথ দেখো কি বলতেছে, স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। এটা কার সূত্র? হুকের সূত্র। আমরা জানি হুকের সূত্র বলে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির কি হবে? সমানুপাতিক হবে। এবার বলতেছে একটা আদর্শ দৃঢ় বস্তুর জন্য এর ইয়ং এর গুণাঙ্ক কত বলো? আদর্শ দৃঢ় বস্তু, আদর্শ দৃঢ় বস্তু ইয়ং এর গুণাঙ্ক ওয়াই মানে কি? ওয়াই মানে আমরা জানি পীড়ন বাই বিকৃতি। আদর্শ দৃঢ় বস্তু মানে কি বলতো? যে বস্তুর উপর যতই বল প্রয়োগ করো না কেন এর কি কোনো বিকৃতি ঘটবে না। কোনো বস্তুর উপর আমরা যতই বল প্রয়োগ করি সেই বস্তু যদি বিকৃতি না ঘটে সেটাকে আমরা বলি আদর্শ দৃঢ় বস্তু। আদর্শ দৃঢ় বস্তু মানে বিকৃতির পরিমাণ কত? বিকৃতির পরিমাণ কত বলতো? বিকৃতির পরিমাণ 0। সো আমাদের তাহলে এর ইয়ং এর মডুলাস কি হবে? y = পীড়ন, উপরে পীড়ন আর নিচের বিকৃতির পরিমাণ কত? 0। কোন কিছু বাই 0 মানে কত? ইনফিনিটি। আনসারটা কি হবে? অসীম। বুঝছো? আদর্শ দৃঢ় বস্তুর ইয়ং এর গুণাঙ্ক কত? অসীম। আদর্শ দৃঢ় বস্তুর ইয়ং এর গুণাঙ্ক অসীম। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখো প্রশ্নে কি দেওয়া আছে তোমার? এল দৈর্ঘ্য এবং আর ব্যাসার্ধ বিশিষ্ট একটা তার এর এক প্রান্ত স্থির রেখা অপর প্রান্তে এম ভর ঝুলালে তারটা ইয়ং এর গুণাঙ্ক এত, তারটার ব্যাসার্ধ অর্ধেক করলে ইয়ং এর গুণাঙ্ক কত হবে? তুমি বলবা যে ভাইয়া আমরা ইয়ং এর গুণাঙ্ক ওয়াই সমান জানি এফ এল বাই এড এল। দেখো জিএসটি কত? 22-23। কি বলতেছে? তারটির ব্যাসার্ধ অর্ধেক করছো, তো ব্যাসার্ধ অর্ধেক করছো, বাকি সবকিছু ঠিক রাখছো, তার মানে তুমি ব্যাসার্ধের সাথে ইয়ং মডুলাসের সম্পর্ক নির্ণয় করবে। ওয়াই এর সাথে দেখো ক্ষেত্রফলের সম্পর্ক কেমন হয়েছে? ব্যস্তানুপাতিক। ক্ষেত্রফল মানে কি বলতো? ক্ষেত্রফল মানে কি? যে পাই আর স্কয়ার। তো তুমি এখান থেকে দেখো যে ওয়াই এর সঙ্গে আর এর সম্পর্ক কেমন বলতো? ওয়াই এর সাথে আর এর সম্পর্ক কেমন? এই যেমন ব্যস্তানুপাতিক, তাই না? ইয়ং মডুলাসের সঙ্গে তোমার ব্যাসার্ধের সম্পর্ক এমন। সো তুমি দেখো এই ধরনের ম্যাথ করছো না যে আর কি তুমি দ্বিগুণ বা ত্রিগুণ করলে এটার পরিমাণ কেমন হবে? সমানুপাতিক চিহ্ন উঠাই দিবা, দিয়ে বামে যে থাকে সে ডানে আসে, বামেরটা কি হয়ে যায়? এখানে 2 হয়ে যায় এবং আর এর পরিমাণ তুমি কি করছো? অর্ধেক করছো। সো 1/2 এর উপর স্কোয়ার করো, করলে তোমার দেখো y2 সমান কি হবে? y × 4। অর্থাৎ কত গুণ বৃদ্ধি পাচ্ছে আমরা দেখতেছি? 4 গুণ বৃদ্ধি পাচ্ছে। কত গুণ বলো তো? 4 গুণ বৃদ্ধি পাচ্ছে। তাই অ্যান্সারটা কি হবে? 4 গুণ। অর্থাৎ ব্যাসার্ধ অর্ধেক করলে ইয়ং মডুলাস 4 গুণ বাড়বে। ভালো করে চিন্তা করো তো, তাই হবে কি? তাই হবে না। এটা আমাদের কি হয়েছে? এটা আমাদের ভুল হয়েছে, এটা আমাদের ভুল হয়েছে। প্রশ্নের সবকিছুর মান দেওয়া আছে, এত কিছু মান দেওয়া আছে দেখে হুবহু তুমি মান বসাই দিয়ে ক্যালকুলেশন করবা, তাইলে কিন্তু হবে না। একটু চোখ কান খোলা রাখতে হবে। তোমাদের কি বলছি বলতো? যে ইয়ং মডুলাস এটা আমাদের একটা কি ধ্রুবক না, আয়তন প্রসারণ সহগ বা দৈর্ঘ্য প্রসারণ সহগ আমাদের কি ধ্রুবক। এগুলোর মান কখনো চেঞ্জ হইতে পারে? কখনোই চেঞ্জ হইতে পারে না। তুমি দৈর্ঘ্য দ্বিগুণ করো, ব্যাসার্ধ হ্রাস করো, বা তুমি যাই করো না কেন, যাই চেঞ্জ আনো, এর কখনো ইয়ং মডুলাসের মান দৈর্ঘ্য প্রসারণ সহগ, আয়তন প্রসারণ সহগ এগুলো কখনো চেঞ্জ হবে না। কারণ এগুলো কি ধ্রুবক, এগুলোর মান কখনো চেঞ্জ হয় না, এগুলোর মান কখনো চেঞ্জ হয় না। সো কি থাকবে? আমাদের পরিবর্তন হবে না। অধিকাংশ ক্ষেত্রে এই ভুলটা করবে। আমি যেবার পরীক্ষা দিই সেবার আসছিল এটা, যে কি হবে? ইয়ং মডুলাস পরিবর্তন হবে না, কারণ ইয়ং মডুলাস একটা ধ্রুবক। মনে রাখবা এগুলো কেমন? এটা তারের ব্যাসার্ধ বৃদ্ধি করা হলে তারটির উপাদানের ইয়ং এর গুণাঙ্ক। বলো এবার কি হবে? ব্যাসার্ধ বৃদ্ধি করলে ইয়ং এর গুণাঙ্ক কি? তুমি বলতে পারো যে ভাইয়া ইয়ং এর গুণাঙ্কের সাথে ব্যাসার্ধের সম্পর্ক ব্যস্তানুপাতিক, ব্যাসার্ধ বৃদ্ধি করলে ইয়ং এর গুণাঙ্ক হ্রাস পাবে। তাই কি হবে? হবে না। কারণ কি? ইয়ং এর গুণাঙ্ক একটা কি ধ্রুবক, এটা একটা ধ্রুবক, এটার মান কখনোই চেঞ্জ হবে না, এটা অপরিবর্তিত থাকবে। দেখো CU/23 আসছে, সেম টু সেম প্রশ্ন। আবার 10⁸ নিউটন পার মিটার স্কয়ার পীড়ন প্রয়োগে 1 মিটার দীর্ঘ একটা তারের দৈর্ঘ্য 10⁻³ মিটার বৃদ্ধি পেল, তার ইয়ং এর গুণাঙ্ক বের করতে বলতেছে। দেখো তাহলে আমরা কি করব? আমরা জানি ইয়ং মডুলাস ওয়াই সমান কি লেখা যায় বলো তো? যে পীড়ন বাই বিকৃতি। কি? পীড়ন বাই বিকৃতি। দেখো প্রশ্নে সবকিছুর মান দেওয়া আছে, জাস্ট বসাই দিবা। পীড়নের পরিমাণ প্রশ্নে কত বলতেছে? 10⁸। প্রশ্ন কত? 10⁸ পীড়ন। এবং বিকৃতি মানে কি বলতো? বিকৃতি মানে কি? ΔL/L। বিকৃতি মানে কি? ΔL/L। সো ΔL/L এর মান দেওয়া আছে না? দেওয়া নেই, আমরা বের করব। প্রশ্নে বলতেছে তারটার দৈর্ঘ্য বৃদ্ধি কত? এই যে দেখো দৈর্ঘ্য 10⁻³ বৃদ্ধি পায় এবং আদি দৈর্ঘ্য কত ছিল? 1 মিটার। সো তাহলে ΔL/L এর পরিমাণ কত হবে বলতো? দৈর্ঘ্য বৃদ্ধি ΔL কত? 10⁻³ আদি দৈর্ঘ্য কত ছিল? 1। সো ΔL/L এর পরিমাণ কত? 10⁻³ সো আমরা বিকৃতির সমান লিখতে পারবো 10⁻³। বুঝছি নাকি বুঝি নাই? পীড়ন বাই বিকৃতি, পীড়নের পরিমাণ 10⁸। বিকৃতি মানে কি?
দৈর্ঘ্য পরিবর্তন বাই আদি দৈর্ঘ্য, দৈর্ঘ্যের পরিবর্তন কত, ওই যে 10 টু দি পাওয়ার মাইনাস 3 বৃদ্ধি পায়। সো ডেল এল 10 টু দি পাওয়ার মাইনাস 3, আগের দৈর্ঘ্য 1, সো ডেল এল বাই এল সমান 10 টু দি পাওয়ার মাইনাস 3 বাই 1। ওকে, এবার এখান থেকে দেখো তুমি y সমান ইয়ং মডুলাস সমান কত হবে, 10 টু দি পাওয়ার মাইনাস 3 কে যদি উপরে নিয়ে যাও তাহলে কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, কে কত হবে 10 টু দি পাওয়ার 11। সো ইয়ং মডুলাসের পরিমাণ কত, 10 টু দি পাওয়ার 11। কোথায় 10 টু দি পাওয়ার 11 আছে বলো তো, এই যে 10 টু দি পাওয়ার 11। বুঝছি, হ্যাঁ। পীড়ন বাই বিকৃতি, পীড়নের পরিমাণ দেওয়া আছে, বিকৃতির পরিমাণ বের করলাম, করে জাস্ট মান বসাই দিবা, খুবই সহজ এগুলো, একদম ইজি বিজি। দেখো পরের ম্যাথ, যে 2 মিলিমিটার স্কয়ার প্রস্থচ্ছেদের একটা তারের, কত, 2 মিলিমিটার স্কয়ার প্রস্থচ্ছেদের একটা তারের সাথে 15 কেজি, কত কেজি বলতো, 15 কেজি ভর ঝোলানো আছে। বলতেছে ভর ঝোলানো অবস্থায় তার দৈর্ঘ্য 4 মিটার, তারের উপাদানের নিয়মের গুণাঙ্ক এত নিউটন পার মিটার স্কয়ার, ভর সরিয়ে নিলে তারটার দৈর্ঘ্য কি পরিমাণে সংকুচিত হবে। এইটা মনে করে একটা তার, কেমন, এই তারের দৈর্ঘ্যটা কত, এটা তারের এল দৈর্ঘ্য, এল পরিমাণের একটা তার, এর মধ্যে তুমি যদি ওজন ঝুলাও, কি করো, ওজন ঝুলাই দাও, তাহলে তারটার দৈর্ঘ্য কি এরকম থাকবে না, তারটার দৈর্ঘ্য কি হয়ে যাবে, বৃদ্ধি হয়ে যাবে, তারটার দৈর্ঘ্য বৃদ্ধি পাবে যখন তুমি 15 কেজি কি করবা, ওজন ঝুলাই দিবা। তারের মধ্যে যখন 15 কেজি ওজন ঝুলাই দিচ্ছে তখন তারের দৈর্ঘ্য কি হবে, বৃদ্ধি পাবে। সেই বৃদ্ধিকৃত দৈর্ঘ্যটা কত বলতো, আদি দৈর্ঘ্য ছিল এল, এখন বৃদ্ধিকৃত দৈর্ঘ্য স্মল এল। তাহলে আমাদের এবার যদি তুমি ভালো করে বোঝো, এটা একটা তার ছিল, তারের মধ্যে 15 কেজি ওজন ঝুলাইছে, সো তারের দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, হয়ে গেছে কি বলতো, স্মল এল। এবার ওজনটা সরাই নিলে তারটা কি আবার এই অবস্থায় ফিরে আসবে না, তারটা আবার এই অবস্থায় ফিরে আসবে। তারটা যদি ওই অবস্থায় ফিরে যায় তাহলে দৈর্ঘ্যের পরিবর্তন কতটুকু হবে বলতো, এই যে এতটুকু, এটা কত, ডেল এল। তারের দৈর্ঘ্য ছিল এখানে, বস্তুর ওজন ঝুলাইছে, তারটা এতটুকু বৃদ্ধি পাইছে, ওজন সরাই নিলে তারটা আবার কোথায় আসবে, এইখানে। দৈর্ঘ্যের পরিবর্তন কত, ডেল এল। সো প্রশ্নে তোমার বের করতে বলতেছে তারটার দৈর্ঘ্য কি পরিমাণে সংকুচিত হবে, অর্থাৎ ডেল এল এর পরিমাণ বের করতে বলতেছে। বুঝছি কি বের করতে বলতেছে, ডেল এল বের করতে বলতেছে। সো তুমি জানো যে ভাইয়া y ইকুয়াল টু এফ এল বাই এ ডেল এল, তারটা কতটুকু সংকুচিত হবে, ডেল এল এর পরিমাণ বের করতে বলতেছে। ওকে, ডেল এল সমান তাইলে হবে এফ এল ডিভাইডেড বাই ওয়াই। এক সূত্রের ম্যাথে সব কিছু দেওয়া আছে, জাস্ট বসাই দিয়ে ক্যালকুলেশন করা। দেখো এফ এর পরিমাণ দেওয়া আছে, দেওয়া নেই, এফ সমান চাইলে আমরা এম জি লিখতে পারবো, হ্যাঁ লিখতে পারবো। এম এর পরিমাণ কত, 15, জির পরিমাণ কত বলতো, 9.8। এফ সমান চাইলে আমরা এম জি লিখতে পারি, মনে রাখবা। এল তারের দৈর্ঘ্য কত বলতো, তারের দৈর্ঘ্য আমার কত দেওয়া আছে কি, তারের দৈর্ঘ্য এই যে তারের দৈর্ঘ্য কত, 4 মিটার, তারের দৈর্ঘ্য 4 মিটার। ওয়াই এর পরিমাণ কত, ইয়ং মডুলাস কত দেখো তো, 1.3 গুণন কত, 10 টু দি পাওয়ার আমাদের 10। বুঝছি, 1.3 গুণন 10 টু দি পাওয়ার 10, এটা আমাদের ইয়ং মডুলাস ইনটু ক্ষেত্রফল এ, এর পরিমাণ কত দেখো তো, ওই যে 2 মিলিমিটার স্কয়ার, মিলিমিটার স্কয়ার কে মিটার স্কয়ার বানাইতে কি করতে হয়, 10 টু দি পাওয়ার মাইনাস 6 দ্বারা গুণ করতে হয়। ক্লিয়ার, ক্লিয়ার। ক্যালকুলেশন থেকে ভয় পাওয়া যাবে না। এবার জাস্ট আমরা পাওয়ার ক্যালকুলেশন করব, কি করব, পাওয়ার ক্যালকুলেশন করব। কিভাবে করব, দেখো তুমি 2 দ্বারা 4কে কাটো, কত হবে, 2 হবে, 2 দ্বারা 4কে কাটলে কত হবে, 2 হবে। এবার পাওয়ার ক্যালকুলেশন করো, দেখো উপরে কত, 15 গুণন 9.8 গুণন 2 ডিভাইডেড বাই নিচে আমাদের আছে 1.3 গুণন 10 টু দি পাওয়ার 10 এবং মাইনাস 6 যদি করো কত হবে, 10 টু দি পাওয়ার প্লাস 4 হবে, কত, 10 টু দি পাওয়ার প্লাস 4 হবে। বুঝছি, এবার দেখো তুমি 15 গুণন 2 কত হবে, 30, 30, 9.8কে তুমি 10 ধরে নাও, 9.8কে 10 ধরে নাও, তাহলে কত, 10। ওকে, ডিভাইডেড বাই নিচে 1.3 গুণন কত, 10 টু দি পাওয়ার 4, 1.3 গুণন 10 টু দি পাওয়ার 4। 1.3কে তুমি 13 লিখো, 1.3কে কি লিখবা, 13 বানাই দিবা। 1.3কে তুমি যদি 13 বানাই দাও তাহলে কি হবে আমাকে বলো তো, 1.3কে 13 লিখতে চাইলে উপরে 10 দ্বারা গুণ করতে হবে। বুঝছি, 1.3কে 13 লিখতে চাচ্ছি, সো উপরে 10 দ্বারা গুণ, সবগুলো দশমিককে উঠাই দিছি। দেখো 2 দ্বারা 15কে গুণ করে কত, 30, 9.8কে হিসেবে সুবিধার জন্য 10 ধরো, 1.3কে 13 লেখো, তাহলে উপরে একটা 10 দ্বারা গুণ করতে হবে। এবার জাস্ট পাওয়ার ক্যালকুলেশন করবা, উপরে একটা শূন্য, একটা শূন্য, একটা শূন্য, উপরে 3টা শূন্য, নিচে কয়টা শূন্য, 4টা শূন্য, তাহলে এখানে 4টা শূন্যর সাথে 3টা শূন্য কাটলে নিচে কি থাকবে, একটা 10 থাকবে। বুঝছি, 1 শূন্য, 2 শূন্য, 3 শূন্য, আর নিচে আছে 10 টু দি পাওয়ার 4, মানে 4টা শূন্য আছে, 4টা শূন্য কাটলে নিচে কি থাকবে, 10 থাকবে। সো উপরে আমাদের কি থাকে, উপরে জাস্ট 3 থাকে এবং নিচে কত থাকে, নিচে আমাদের থাকে 13 গুণ 10 অর্থাৎ 130। 130 দ্বারা 3কে তুমি ভাগ করো, ভাগ করতে পারবা না, নিশ্চয়ই পারবা। কেমনে করবে দেখো, 130 দ্বারা তুমি যদি 130 দ্বারা 3কে যদি ভাগ করতে চাও কি করতে হবে, একটা দশমিক নিতে হবে, নিলে কত হবে, শূন্য হবে, ভাগ হবে, হবে না, তাহলে কি করতে হবে বলো তো, একটা শূন্য দিয়ে আবার একটা শূন্য নিতে হবে। এবার ভাগ যাবে কতবার যাবে, 2 বার যাবে, কতবার, 0.2, 2 বার গেলে কত হবে, 260 হবে, 260, 40 বেঁচে যাবে, আরো ভাগ যাবে, অর্থাৎ 0.2 এর চেয়ে একটু বড়, 0.02 এর চেয়ে একটু বড় কোথায় আছে দেখো তো, যে একটি আছে, 0.0225 মিটার। বুঝছি নাকি, বুঝি নাই, খুব কঠিন কি ক্যালকুলেশন বলো তো, একদম সহজ, কারণ ভয় পাওয়া যাবে না। দেখো
প্রশ্নে বলতেছে তারটা কতটুকু সংকুচিত হবে, মানে ডেল এল এর পরিমাণ বের করতে বলতেছে। ডেল এল সমান আমরা দেখতেছি এফ এল বাই ওয়াই এ। এফ এর পরিমাণ দেওয়া নাই তো কি হয়েছে, এফ সমান চাইলে আমরা এমজি লিখতে পারি। এম এর পরিমাণ 15, জি এর পরিমাণ 9.8, এই যে এল এর পরিমাণ দেওয়া আছে 4 মিটার দৈর্ঘ্য, ওকে বসাই দিলা। এবার ওয়াই এর পরিমাণ দেখো কত দিচ্ছে, ওই যে 1.3 গুণন 10 টু দি পাওয়ার 10, এবং এর পরিমাণ 2 মিলিমিটার স্কোয়ার, মিলিমিটার স্কোয়ার কে মিটার স্কোয়ার বানাতে 10 টু দি পাওয়ার -6 দ্বারা গুণ। এবার ক্যালকুলেশন করো, 2 দ্বারা 4 কে কাটছে, কত হবে 2 হবে, তাহলে উপরে 2 9.8 15 থেকে যায়। এবার 1.3 10 টু দি পাওয়ার 10 এবং 10 টু দি পাওয়ার -6 যোগ করলে 10 টু দি পাওয়ার 4 হয়। এবার আমরা কি করব, 15 গুণন 2 কত 30, উপরে 9.8 কে হিসেবে সুবিধার জন্য ধরে নাও 10, তাহলে 10 হবে। তাহলে 30 গুণন 10, 1.3 কে আমরা 13 লিখতে চাচ্ছি, তাহলে উপরে কি করতে হবে 10 দ্বারা গুণ করতে হবে। উপরে 3টা শূন্য, নিচে 10 এর পাওয়ার 4, ক্যাথলিক কি থাকবে, নিচে 10 থাকবে। সো 13 গুণ 10 মানে কত 130 বাই 3, 130 কে 10 দ্বারা ভাগ করলে 0.02, 0.02 কোথায় আছে, বি নাম্বার, সঠিক অ্যান্সার বি। বুঝছি। দেখো এই প্রশ্নে কি বলতেছে তোমাকে, যে 2 মিটার দীর্ঘ, কত মিটার, 2 মিটার দীর্ঘ একটা ঝুলন্ত তারের নিচে 8 কেজি ভর ঝুলাইলে এর দৈর্ঘ্য 0.05 মিলিমিটার বাড়ে। তাহলে বলতেছে তারের উপাদানের ইয়ংয়ের গুণাঙ্ক এত হইলে তারটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মানে এর পরিমাণ বের করতে হবে। সো দেখো আমরা কার কার পরিমাণ দেওয়া আছে সেটা আমি লিখে নিই, যে ভর দেওয়া আছে এন 8 কেজি, তারের দৈর্ঘ্য এল এর পরিমাণ দেওয়া আছে 2 মিটার, এবং দৈর্ঘ্য বৃদ্ধি কত বলো তো, ডেল এল কত 0.5 মিলিমিটার। মিলিমিটার রাখা যাবে না, মিটার বানাইতে হবে। মিলিমিটারকে মিটার বানাইতে 10 টু দি পাওয়ার -3 দ্বারা গুণ করতে, এটা আমরা জানি। এবং তারের ইয়ংয়ের গুণাঙ্ক দেওয়া আছে y = 2 গুণন 10 টু দি পাওয়ার 11। তাহলে a = হোয়াট বের করো, তুমি জানো ভাইয়া y = এফ এল বাই এ ডেল এল। তাহলে এখান থেকে a সমান হবে এফ এল বাই ওয়াই ডেল এল। এবার জাস্ট মান বসাই দাও, এফ এর পরিমাণ দেওয়া আছে না, এফ সমান চাইলে এমজি লেখা যায়, হ্যাঁ যায়। সো এম এর পরিমাণ কত 8, জির পরিমাণ কত 9.8 ইন্টু এল, তারের দৈর্ঘ্য কত বলতো, তারের দৈর্ঘ্য 2 মিটার, ওকে, ডিভাইডেড বাই ওয়াই। ওয়াই মানে কি, এই যে দেওয়া আছে 2 গুণন 10 টু দি পাওয়ার 11, 2 গুণন 10 টু দি পাওয়ার 11 ইন্টু ডেল এল এর পরিমাণ কত বলতো, এই যে 0.5 গুণন 10 টু দি পাওয়ার -10 টু দি পাওয়ার -3। এবার জাস্ট ক্যালকুলেশন করো, 2 2 কাটো, 2 2 কাটো। দেখো এখানে 0.5 কে আমরা চাইলে কি 5 হিসেবে লিখতে পারি। 0.5 কে আমরা যদি 5 হিসেবে লিখতে চাই, উপরে কি করতে হবে 10 দ্বারা গুণ করতে হবে। বুঝছো নাকি বোঝো নাই বলো তো, আমরা 0.5 কে যদি 0.50 কে যদি আমরা 5 হিসেবে লিখতে চাই, তাহলে আমার কি করতে হবে, নিচে 5 উপরে 10 দ্বারা গুণ করতে হবে। ওকে দেখো আমরা 0.5 কে কি করছি 10 হিসেবে লিখছি, তো অন্য কালার দিয়ে লিখে দিই, তাহলে বুঝতে প্রবলেম হবে। এটা 5, এটা 10, 0.5 কে আমরা 5 হিসেবে লিখছি। সো উপরে নিচে হবে 5, উপরে 10 দ্বারা গুণ করতে হবে, 5 দ্বারা 10 এ কাটা কত হবে 2 হবে। এবার জাস্ট ক্যালকুলেশন করো, দেখো 8 গুণন 2 কত 16 গুণন 9.8 কে হিসেবে সুবিধার জন্য ধরে নাও 10, 9.8 কে হিসেবে সুবিধার জন্য ধরে নাও 10, ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার 11 এবং 10 টু দি পাওয়ার -3 যোগ করলে কত হবে বলো তো, তোমার 10 টু দি পাওয়ার হবে যে 8, 10 টু দি পাওয়ার কত হবে 8। এবার দেখো 16 গুণন 10 মানে কত 160 ইন্টু 10 টু দি পাওয়ার 8 যদি উপরে যায় তাহলে 10 টু দি পাওয়ার -8 হয়ে যাবে। বুঝছি, আশা করি বুঝছি। দশমিক এখানে আছে, দশমিকে তুমি এই যে 1.6 এর পরে নিয়ে আসবে, এক ঘর পরে নিয়ে আসবা। তাহলে তোমার কি করতে হবে, যে 1.60 গুণন 10 টু দি পাওয়ার -8, দশমিক যত ঘর বামে আসবে 10 এর পাওয়ার তত যোগ করতে হবে। দশমিক কয় ঘর বামে আসছে, 2 ঘর, তো 10 এর পাওয়ার 2 যোগ করতে হবে, করলে কত হবে 1.60 গুণন 10 টু দি পাওয়ার -6। বুঝছি, -6 মিটার স্কয়ার। সঠিক অ্যান্সার কি 1.6 হবে না, 1.6 এর চেয়ে একটু ছোট হবে, কারণ এই যে 9.8 কে আমরা 10 ধরে নিয়েছি, কারণ 9.8 কে আমরা কি করে নিছি বলতো, এই যে 10 ধরে নিয়েছিলাম, 9.8 কে 10 ধরে নিয়েছি, এই জন্য আমাদের আসছে 1.6। 9.8 হলে 1.6 এসে একটু ছোট হইতো। সো অ্যান্সারটা 1.6 এসে একটু ছোট ইন্টু 10 টু দি পাওয়ার -6 কোথায় আছে, এই যে একটাই আছে 1.568 গুণ 10 টু দি পাওয়ার -6। বুঝছি, বলতো ক্যালকুলেশন নিয়ে ভয় পাওয়া যাবে, ইজি বিজি একদম। সো দেখো এর পরিমাণ বের করতে বলছে a = এফ এল বাই ওয়াই ডেল এল। এফ এর পরিমাণ দেওয়া আছে না, এফ সমান তুমি চাইলে এমজি লিখতে পারো, এমজি লিখছি। এল এর পরিমাণ দেওয়া আছে 2 লিখছি। দেন দেখো ওয়াই এর পরিমাণ 2 গুণন 10 টু দি পাওয়ার 11 এবং ডেল এল এর পরিমাণ 0.5 ইন্টু 10 টু দি পাওয়ার -3। 0.5 কে 5 হিসেবে লিখতে চাচ্ছি, তাহলে উপরে কি করতে হবে 10 দ্বারা গুণ করতে হবে, 5 দ্বারা 10 এ কাটো কত হবে 2 হবে, এই 2 কাটো, 11 এবং -3 যোগ করো 10 টু দি পাওয়ার 8, এই যে 8 গুণন 2 তাহলে কত হবে 16, 9.8 কে ধরে নাও 10, 16 গুণন 10 160, 10 টু দি পাওয়ার 8 উপরে গিয়ে 10 টু দি পাওয়ার -8, দশমিক ছিল এইখানে, দশমিককে 2 ঘর বামে নিয়ে আসো, তাহলে 10 এর পাওয়ার 2 যোগ করতে হবে। সো -1.60 গুণন 10 টু দি পাওয়ার -6। বুঝছি, ওকে। চলো পরের প্রশ্ন, যে 2 গুণন 10 টু দি পাওয়ার -4 মিটার স্কয়ার প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল বিশিষ্ট এটা ইস্পাতের তারে কত বল প্রয়োগ করলে এর দৈর্ঘ্য দ্বিগুণ হবে।
কি বলতেছে বলতো, দৈর্ঘ্য কত গুণ হবে, দ্বিগুণ হবে। অর্থাৎ তারের দৈর্ঘ্য, মনে করো আগে তারের দৈর্ঘ্য ছিল, আদি দৈর্ঘ্য ছিল এল, তারের দৈর্ঘ্য কত ছিল এল, আদি দৈর্ঘ্য এটা কেমন, এটা আদি, আদি দৈর্ঘ্য ছিল এল। এবার নতুন দৈর্ঘ্য, নতুন দৈর্ঘ্য, নতুন দৈর্ঘ্য মানে কি বলতো, আমরা বল প্রয়োগ করার পরে তারের যে দৈর্ঘ্য স্মল এলটা পাই সেটা কি হবে বলতেছে এর দৈর্ঘ্য দ্বিগুণ হবে। অর্থাৎ তুমি যদি একটা তারের উপর বল প্রয়োগ করো, এল দৈর্ঘ্যের একটা তারের উপর বল প্রয়োগ করলা, করার পরে তারটাতে দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়ার পরে তারের মোট দৈর্ঘ্য হবে আগের দৈর্ঘ্যের দ্বিগুণ 2l। বুঝছি? তাহলে আমাকে বলো দৈর্ঘ্য পরিবর্তন ডেল এল সমান কি হবে, ডেল এল সমান এখনকার দৈর্ঘ্য মাইনাস আগের দৈর্ঘ্য 2l মাইনাস এল, অর্থাৎ কি হবে এল হবে, ডেল এল এর পরিমাণ হবে এল, এটা তোমার বুঝতে হবে। বুঝছো? হ্যাঁ হ্যাঁ, কি বলতেছে প্রশ্নে, তোমার তারের আদি দৈর্ঘ্য ধরে নাও এল, তারটার উপর তুমি বল প্রয়োগ করছো, করার ফলে তারটার উপর কি করছো, এফ পরিমাণে বল প্রয়োগ করছো, করার ফলে তারের নতুন দৈর্ঘ্য স্মল এল সমান হয়ে গেছে আগের দৈর্ঘ্যের দ্বিগুণ। তো দৈর্ঘ্যের পরিবর্তন কি, নতুন দৈর্ঘ্য মাইনাস আগের দৈর্ঘ্য 2l মাইনাস এল, সো দৈর্ঘ্যের পরিবর্তন ডেল এল। বুঝছি? সো দেখো এবার কি বের করতে হবে তোমার প্রশ্নে, এফ এর পরিমাণ বের করতে হবে। ওকে, তুমি জানো y ইকুয়াল টু এফ এল বাই এ ডেল এল। কার পরিমাণ বের করতে হবে, তোমার প্রশ্নে বলতেছে এফ এর পরিমাণ। সো এফ সমান হবে, দেখো এফ সমান আমরা কি লিখতে পারবো, এফ সমান আমরা লিখতে পারবো যে y ইন্টু এ ইন্টু ডেল এল বাই এল। সব কিছুর পরিমাণ দেওয়া আছে, বসাই দাও। y এর পরিমাণ কত, 2 গুণন 10 টু দি পাওয়ার 11 ইন্টু ক্ষেত্রফল কত দেওয়া আছে বলো তো, 2 গুণন 10 টু দি পাওয়ার -4। ডেল এল এর পরিমাণ কত, এই যে ডেল এল সমান দেখতেছি এল, ডেল এল এর পরিমাণ এল এবং এল তো এলই, সো এল এল কাটো, তাহলে কত থাকে 2 গুণন 2 4, 10 টু দি পাওয়ার 11 এবং -4 যোগ করলে 10 টু দি পাওয়ার -10 টু দি পাওয়ার কত বলতো +7, কত 10 টু দি পাওয়ার +7, সো 4 গুণন 10 টু দি পাওয়ার 7, কোথায় এসেছি নাম্বার। বুঝছো? খুবই সহজ। এফ ইকুয়াল টু ওয়াই এ ডেল এল বাই এল, ওয়াই এর পরিমাণ দেওয়া আছে, এর পরিমাণ দেওয়া আছে, ডেল এল মানে কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি, দৈর্ঘ্য বৃদ্ধি কত, এখন নতুন দৈর্ঘ্য 2l, আগে ছিল এল, সো 2l মাইনাস এল অর্থাৎ দৈর্ঘ্য বৃদ্ধি এল, সো ডেল এল এর জায়গায় বসাই দাও এল, এল এল মোকাবিলা থেকে যায় 4 গুণন 10 টু দি পাওয়ার 7। দেখো এই বাদে কি বলতেছে, দুটা সমান দৈর্ঘ্যের তার, অর্থাৎ দুইটা তার যাদের দৈর্ঘ্য সমান, এ ও বি এর ব্যাস যথাক্রমে দেওয়া আছে এত এবং এত, অর্থাৎ এ এবং বি দুইটা তার, কি বলতো এ এবং দুইটা তার যাদের দৈর্ঘ্য সমান, অর্থাৎ এল এ সমান এল বি, দুইটা তার যাদের দৈর্ঘ্য সমান। এবং প্রথম তারের ব্যাস দেখো এ তারের ব্যাস এবং বি তারের ব্যাস দেওয়া আছে, বলতেছে উভয়কে সমান বলে টানলে, অর্থাৎ তুমি দুইটা তারকে সমান বলে টানবা। সমান বলে টানা মানে কি, এ তারকে যে বলে টানবা বি তারকেও সেম বলেই টানবা, এটা তোমার প্রশ্নে বলতেছে। অর্থাৎ এফ এ ইকুয়াল টু এফ বি, এবং বলতেছে এ তার এর দৈর্ঘ্য বৃদ্ধি বি এর দৈর্ঘ্য বৃদ্ধির 4 গুণ হয়। ওকে, তাহলে এ ও বি এর ইয়ং এর গুণাঙ্ক এর তুলনা করতে বলতেছে, ইউ এর গুণাঙ্কের তুলনা করতে বলতেছে। বুঝছি? তো কি বলতেছে প্রশ্নে, দুটো তার যাদের দৈর্ঘ্য সমান, অর্থাৎ এল এ সমান এল বি প্রশ্নে বলে দিছে। এবং প্রথম তারের তোমার কত দেওয়া আছে, এ তারের ব্যাস দেওয়া আছে, অর্থাৎ তোমার ডি এ সমান কত দেওয়া আছে 10 টু দি পাওয়ার -3। আমার ব্যাস প্রয়োজন না, আমার ব্যাসার্ধ প্রয়োজন। তাহলে ব্যাসার্ধ সমান কত হবে তুমি বলো তো, যে আর এ এর অর্ধেক অর্থাৎ 10 টু দি পাওয়ার -3/2। আমাদের আর এর পরিমাণ সেম ভাবে আমাদের দেখো আর বি দ্বিতীয় তারের ব্যাসার্ধ, ব্যাস দেওয়া আছে 4 গুণ 10 টু দি পাওয়ার -3, তাহলে ব্যাসার্ধ হবে 2 গুণ 10 টু দি পাওয়ার -3। বুঝছি? এবং বলতেছে উভয় তারকে তুমি সমান বল প্রয়োগ করবা, মানে কি প্রথম তারকে যে বল দিবা এফ এ সমান দ্বিতীয় তারের বল এফ বি হবে, দুইটার বলের পরিমাণ হবে সমান। এবং বলতেছে এ এর দৈর্ঘ্য বৃদ্ধি, অর্থাৎ এ তারের দৈর্ঘ্য বৃদ্ধি ডেল এ এ, এ তারের দৈর্ঘ্য বৃদ্ধি হবে তোমার বলতেছে বি এর দৈর্ঘ্যের 4 গুণ, অর্থাৎ এল এ ডেল এ হবে তোমার বি তারের দৈর্ঘ্যের কত গুণ, 4 গুণ। বুঝছো? ডেল এর পরিমাণ হবে ডেল বি এর 4। ক্লিয়ার? এটা প্রশ্নে বলে দিছে। তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্ক বলতেছে ওয়াই এ এবং ওয়াই বি এর অনুপাত বের করব। হোয়াট বের করতে পারবো? নিশ্চয়ই পারবো। দেখো আমরা ওয়াই সমান কি জানি, এফ এল বাই এ ডেল এল। এখান থেকে আমরা অনুপাতের সূত্র অর্থাৎ ওয়াই এ বাই ওয়াই বি সমান কি কি লিখতে পারি তুমি আমাকে একটু বলো তো। যাদের সঙ্গে সমানুপাতিক সম্পর্ক তারা থাকবে উপরে, যাদের সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্ক তারা থাকবে নিচে। দেখো ওয়াই এর সঙ্গে এফ এর সম্পর্ক সমানুপাতিক, এল এর সম্পর্ক সমানুপাতিক, সো ওয়াই এ উপরে আছে তাই এফ এ এবং এল এ হবে কি উপরে, তাই না? হ্যাঁ, সেম ভাবে ওয়াই বি নিচে আছে তাই ওয়াই এর সঙ্গে এফ এবং এল এর সম্পর্ক সমানুপাতিক হয়, ওয়াই বি নিচে থাকার জন্য এফ বি এবং এল বি নিচে হবে।
ওকে, বুঝছি। এবার দেখো, এবার ব্যস্তানুপাতিক সম্পর্ক আমরা কাজে লাগাবো। ওয়াই এর সাথে এ এবং ডেল এর সম্পর্ক কেমন ব্যস্তানুপাতিক। সো ওয়াই এ যদি উপরে থাকে তাহলে এ এ এবং ডেল এল এ কি হবে, নিচে হবে। ওয়াই এ উপরে হওয়ার জন্য এ এ এবং ডেল এ এ হবে নিচে। সেম ভাবে ওয়াই বি নিচে হওয়ার জন্য এ বি ইন্টু ডেল এল বি কি হবে, উপরে হবে, যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক। এফ এবং এল এর সঙ্গে সমানুপাতিক সম্পর্ক, তাই ওয়াই এ উপরে হইলে এফ এ এল এ উপরে। ওয়াই এর সঙ্গে এ এবং ডেল এর সম্পর্ক ব্যস্তানুপাতিক হয়, ওয়াই এ উপরে, তাই এ এ এবং এল এ। এবার দেখো জাস্ট মান বসাই দাও। মান বসানোর আগে তুমি একটু কাটাকাটি করে নাও। কিভাবে করবা, প্রশ্নে ওয়াই এফ এ এবং এফ বির পরিমাণ কি বলেছে, সমান না, তাই তুমি চাইলে এফ এ এবং এফ বিকে কি করতে পারবো, কাটতে পারবো, কারণ প্রশ্নে বলতেছে এই দুইটা সমান। এবং প্রশ্নে আরেকটা জিনিস বলতেছে এতে দৈর্ঘ্য সমান, অর্থাৎ তুমি চাইলে এই যে এল এ এবং এল বিকে কি করতে পারো, কাটতে পারো। বুঝছি, আশা করি বুঝছি। দেন দেখো এবার আমরা মান বসাই দিব। ওকে, দেখো এ বি মানে কি, ক্ষেত্রফল, বি তারের ক্ষেত্রফল। ক্ষেত্রফল সমান আমরা কি লিখতে পারি, পাই আর বির উপর স্কয়ার লিখতে পারি। বি তারের ক্ষেত্রফল সমান লিখতে পারি অবশ্যই। এবং ডেল এল বি কে ডেল এল বির মতোই রাখো। ওকে, ডিভাইডেড বাই এ এ মানে এ তারের ক্ষেত্রফল, তাহলে কি হবে, পাই আর এর উপর স্কয়ার ইনটু এল এ ডেল এল এ। দেখো ডেল এল এর সমান আমরা চাইলে 4 ডেল এল বি লিখতে পারি না, হ্যাঁ অবশ্যই পারি। তাহলে ডেল এ সমান চাইলে 4 ডেল এল ভি লিখতে পারি। সেম ভাবে আবার মোকাবেলা করো, এই ডেল এল বি মোকাবেলা, পাই পাই কাটা। দেন দেখো তুমি আরবির পরিমাণ কত, আরবির পরিমাণ এবং আর এর পরিমাণ বসাই দাও, তার উপর স্কয়ার করে, তাইলেই হবে। আরবি সমান কত দেখো তো, 2 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 3, কত 2 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 3 ডিভাইডেড বাই আর এর পরিমাণ কত, ওই যে 10 টু দি পাওয়ার মাইনাস 3/2, কত 10 টু দি পাওয়ার মাইনাস 3/2। বুঝছি, 10 টু দি পাওয়ার মাইনাস 3, 10 টু দি পাওয়ার মাইনাস 3 কাটা। দেখো তাহলে আমাদের কত, এই যে 2 উপরে উঠে যাবে, 2 উপরে উঠে গেলে কত হবে, 4 হবে, কত 4 এর উপর স্কয়ার, নিচে এই যে 1/4 আছে। 1/4 কিসের, এই যে নিচে 4 ছিল, সেই 4। বুঝছি, তাহলে দেখো 4 উপর স্কয়ার করলে কত হবে, 16, 4 উপর স্কয়ার করলে হবে 16, 16/4 মানে কত, 16 বাই উপরে 16 নিচে 4, অর্থাৎ 4/1। কত হবে, 4/1। 4/1 কোথায় আছে, এই যে आंसर হবে এটা। বুঝছি। আরেকবার দেখো, আমার প্রশ্নে বের করতে বলতেছে এ তার এবং বি তারের তোমার ইয়ং এর গুণাঙ্কের অনুপাত কত। প্রশ্নে বলে দিছে এ তার এবং বি তারের দৈর্ঘ্য সমান। এ তারের ব্যাস দেওয়া আছে, এ তারের ব্যাসার্ধ বের করলাম, 2 দ্বারা ভাগ করছে। সেম ভাবে বি তারের ব্যাসার্ধ বের করছে এবং দুটো তারের মধ্যে সমান পরিমাণে বল প্রয়োগ করতেছে। এ তারের বল বি তারের বল সমান, এবং বলে দিছে তোমার এ তারের দৈর্ঘ্য বৃদ্ধি বি তারের দৈর্ঘ্য বৃদ্ধির 4 গুণ, অর্থাৎ ডেল এ সমান হবে ডেল বির 4 গুণ। এটা প্রশ্নে বলে দিছে। সো ওয়াই এ এবং ওয়াই বির পরিমাণ কত বের করো। ওয়াই সমান তুমি জানো এফ এল বাই এ ডেল এল। এবার তুমি সমানুপাতিক ব্যস্তানুপাতিক সম্পর্ক বের করো। কেমনে করবা, ওয়াই এর সাথে এফ এবং এল এর সম্পর্ক সমানুপাতিক, তাই ওয়াই এ উপরে থাকার জন্য এফ এবং ডেল এল এ উপরে, ওয়াই বি নিচে থাকার জন্য এফ বি এবং এল বি নিচে। ওয়াই এর সঙ্গে এ এবং ডেল এর সম্পর্ক সমানুপাতিক, তাই ওয়াই এ নিচে থাকার জন্য এ এ এবং ডেল এ নিচে, ওয়াই বি নিচে থাকার জন্য এ বি এবং ডেল বি উপরে, ব্যস্তানুপাতিক সম্পর্ক এই জন্য। এরপরে দেখো জাস্ট এফ এবং এফ এর পরিমাণ সমান, এল এবং এল এর পরিমাণ সমান। সো এই চারটা মোকাবিলা কেটে গেল। এবি সমান তুমি লিখতে পারো পাই আর বি স্কোয়ার, এ এর সমান লিখতে পারো পাই আর এ স্কোয়ার, এবং এল বি ডেল এল বি রাখো, এবং ডেল এ সমান তুমি চাইলে 4 ইন্টু ডেল এল বি লিখতে পারো। ডেল এল বি কাটো, তাহলে নিচে থাকে 4, উপরে আরবি বাই আর এ। সো আরবি বাই আর এর মান বসা দিচ্ছে। আরবির মান 2 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 3, আর এর মান 10 টু দি পাওয়ার মাইনাস 3/2, তার উপর স্কোয়ার। দেখো 10 টু দি পাওয়ার মাইনাস 3, 10 টু দি পাওয়ার মাইনাস 3 কাটো, 2 উপরে গিয়ে হয়ে যাবে 4। সো 4 গুণ 2 উপরে উঠে গিয়ে কি হয়ে যাবে বলো তো, 2 গুণ 2 হয়ে যাবে 4। 4 এর উপর কি আছে, 4 এর উপর স্কোয়ার আছে, ইনটু এখানে 1/4, 4 এর উপর স্কোয়ার করলে 16, 16/4 মানে কত, 4/1। আনসারটা হবে 4/1। আচ্ছা দেখো পরের প্রশ্নে কি বলতেছে, একটা স্টিলের তারের দৈর্ঘ্য 2 মিটার এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে এত। তাহলে বলতেছে আরেক প্রান্ত দৃঢ়ভাবে আটকানো আছে। ওকে, অন্য প্রান্তে কত বল প্রয়োগ করলে তারের দৈর্ঘ্য 0.055 মিলিমিটার বৃদ্ধি পাবে। বুঝছো, তারের দৈর্ঘ্য কত পার্সেন্ট বৃদ্ধি পাবে, বলতেছে 0.005 মিলিমিটার বৃদ্ধি পাবে। তাহলে কত বল প্রয়োগ করতে হবে, এফ এর পরিমাণ বের করতে বলতেছে। কিছু না, শুধু সূত্র বসাই দেওয়া, ওয়াই ইকুয়াল টু এফ এল ডিভাইডেড বাই এ ডেল এল। কার পরিমাণ বের করতে হবে, এফ এর পরিমাণ। তাহলে এফ সমান হবে ওয়াই ইন্টু এ ইন্টু ডেল এল বাই কি বলতো, এল হবে। বুঝছি। ওকে, দেন দেখো এবার জাস্ট মান বসাই দাও। কিভাবে মান বসাই দিবা, ওয়াই এর পরিমাণ, দেখো ওয়াই এর পরিমাণ কত দেওয়া আছে, 2 গুণন 10 টু দি পাওয়ার 11, এবং ক্ষেত্রফল কত দেওয়া আছে, যে 0.8 গুণন 10 টু দি পাওয়ার কত, 10 টু দি পাওয়ার মাইনাস
6 ওকে ইনটু দেখো ডেল এল দৈর্ঘ্য বৃদ্ধি কত 0.05 মিলিমিটার মিলিমিটার রাখা যাবে না মিটার বানাইতে হবে মিলিমিটারকে মিটার বানাইতে 10⁻³ দ্বারা গুণ ওকে এবং এল তারের আদি দৈর্ঘ্য কত 2 ওকে 2 লিখো এবার কাটাকাটি করো 2 2 মোকাবিলা দেন দেখো তুমি পাওয়ার ক্যালকুলেশন করো উপরে 11 - 6 তাহলে কত হবে 10⁵ 5 এর থেকে 3 বাদ দিলে কত হবে 10⁻²। সো পাওয়ার ক্যালকুলেশন করলে হবে 10⁻²। বুঝছি এবার দেখো তুমি এখানে কত আছে 0.8 0.8 কে তুমি কত লিখতে চাচ্ছ 8 লিখতে চাচ্ছ তাহলে কি করতে হবে নিচে 10 দ্বারা ভাগ করতে হবে সেম ভাবে 0.5 কে 5 লিখতে চাচ্ছ সো নিচে কি করতে হবে 10 দ্বারা ভাগ করতে হবে ওকে এই দেখো 10 10 এর সাথে কাটো কেটে যায় 8 গুণ 5 কত হয় 40 সো আমাদের কত নিউটন বল প্রয়োগ করতে হবে 40 নিউটন বল প্রয়োগ করতে হবে কোথায় আছে 40 দুই নাম্বার বুঝছি এফ এর পরিমাণ বের করতে বলতেছে তাহলে এফ সমান ওয়াই এ ডেল এল বাই এল সব কিছুর মান দেওয়া আছে জাস্ট বসাই দেবা সুন্দর করে ক্যালকুলেশন করবা একদম ইজি বিজি এই ম্যাথগুলো কেমন জাস্ট ক্যালকুলেশন যদি পারো ম্যাথ এমনিতে আপনা আপনি পারবা দেখো এই ম্যাথের ক্ষেত্রে কি বলতেছে তোমাকে যে 3 মিটার দীর্ঘ এবং 1 সেন্টিমিটার স্কয়ার প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটা তারের ইউ এর গুণাঙ্ক 5 গুণ 10⁻10 ডাইন পার সেন্টিমিটার স্কয়ার হলে তাহলে তোমার তারটির দৈর্ঘ্য 6 সেন্টিমিটার কত সেন্টিমিটার 6 সেন্টিমিটার বৃদ্ধি করতে এর দৈর্ঘ্য বরাবর কত ডাইন বল প্রয়োগ করতে হবে অর্থাৎ সেম ভাবে এফ এর পরিমাণ বের করতে বলতেছে কার এফ এর পরিমাণ বের করতে বলতেছে ওকে দেন তুমি y জানো এফ এল বাই এ ডেল এল তাহলে এফ সমান হয় যে y ইনটু এ ইনটু ডেল এল বাই এল এইখানে তোমার একটা বিষয় বুঝতে হবে দেখো এককগুলোর দিকে একটু নজর দাও প্রশ্নে তোমার কোন এককে বল বের করতে বলতেছে ডাইন এককে তাই না দেখো ওয়াই এর পরিমাণ কি দেওয়া আছে ডাইন পার সেন্টিমিটার স্কয়ার সো আমরা তাহলে ওয়াই কে যদি ডাইন পার সেন্টিমিটার স্কয়ার রাখি বাকি যতগুলো আছে সবগুলোকে সেন্টিমিটার এককে নিতে হবে কোন এককে সিজিএস এককে নিতে হবে কোন এককে সিজিএস এককে নিতে হবে দেখো ওয়াই এর পরিমাণ তাহলে কত 5 গুণ 10⁻10 জাস্ট মনে রাখবা সিজিএস এককে নিতে হবে তাহলে আমরা ডাইন এককে পাচ্ছি ক্ষেত্রফল এই যে 1 সেন্টিমিটার স্কয়ার একে কি মিটার স্কয়ার বানাবা না মিটার স্কয়ার বানানোর কিন্তু প্রয়োজন নেই কারণ এটাকে আমরা সেন্টিমিটার স্কয়ার এককেই রাখবো কারণ আমরা পাইতে চাচ্ছি কি ডাইন এককে অর্থাৎ সিজিএস এককে পাইতে চাচ্ছি দেখো ওয়াই এর পরিমাণ ডাইন পার সেন্টিমিটার স্কয়ার আছে ওয়াই কে আমরা ডাইন পার সেন্টিমিটারে রাখছি সো বাকি যতগুলো আমরা আসবে সবগুলোকে সেন্টিমিটারে রাখবো দেখো প্রশ্নে তোমার ডেল এল এর পরিমাণ কত বলে দিচ্ছে বলো তো 6 সেন্টিমিটার ডেল এল কত 6 সেন্টিমিটার এগুলো কিন্তু সেন্টিমিটার এককে রাখতে হবে মনে রাখবো সবগুলোকে আমরা সেন্টিমিটার এককে নিচ্ছি ওকে এবং এল এর পরিমাণ কত দেখো তো 3 মিটার দেওয়া আছে মিটার রাখা যাবে না কি করতে হবে সেন্টিমিটার বানাইতে হবে সো মিটারকে সেন্টিমিটার বানাইতে কি করতে হয় 10⁻² দ্বারা গুণ করতে হয় মিটারকে সেন্টিমিটার বানাইতে 10⁻² দ্বারা গুণ করতে হয় বুঝছি সবকিছু সেন্টিমিটার এককে নিতে হবে জাস্ট এই ম্যাথে এইটা বুঝলেই শেষ এবার জাস্ট ক্যালকুলেশন করো উপরে দেখো 5 গুণ 6 কত 5 6 30 নিচে 3 ইনটু এই 2 দ্বারা 10 কাটলে কত হবে 10⁻, কত হবে 8 সো 10⁻8 বুঝছি এবার 3 দ্বারা 30 কাটো কত 10 10 গুণ 10⁻8 কত 10 গুণ 10⁻8 এটাকে একটু যদি সুন্দর করে লিখতে চাও মানে দশমিককে তুমি যদি এই যে দশমিককে তুমি যদি এক ঘর বামে আনতে চাও তাহলে কি করতে হবে যত ঘর বামে আনি 10 তো যোগ সো 10⁹ কোথায় আছে ডি নাম্বার বুঝছি বলো তো একদম ইজি জাস্ট এটা কোন এককে বের করছে এটা ডাইন এককে কোন একক ডাইন একক দেখো এফ এর পরিমাণ বের করতে বলতেছে ওয়াই এর মান ডাইন পার সেন্টিমিটারে দেওয়া আছে সো সবগুলোকে আমরা সেন্টিমিটারে এখন নিব ওয়াই এর মান বসাই দিছি এ সেন্টিমিটারে দেওয়া আছে সেন্টিমিটারে রাখছি ডেল এল এর পরিমাণ ওই যে 6 সেন্টিমিটার বৃদ্ধি মানে এই যে ডেল এল এর পরিমাণ 6 এবং এল এর পরিমাণ আদি দৈর্ঘ্য কত ওই যে 3 মিটার দেওয়া আছে মিটারকে মিটার রাখা যাবে না সেন্টিমিটার বানাইতে হবে তাই মিটারকে সেন্টিমিটার বানাই দিছি শেষ দেখো পরের প্রশ্ন কি বলতেছে এবার আমরা আয়তন গুণাঙ্কে যাব কেমন মানে বাল্ক মডুলাস সো দেখো কি বলতেছে 300 সেন্টিমিটার কিউব পারদের উপর কি পরিমাণে চাপ প্রয়োগ করলে কি বের করতে বলছে চাপ প্রয়োগ করলে এর আয়তন 270 সেন্টিমিটার কিউব হবে পারদের আয়তন গুণাঙ্ক দেওয়া আছে 2.6 গুণ 10⁻10 দেখো পারদের আদি আয়তন ভি কত দেওয়া আছে তোমার যে 300 সেন্টিমিটার কিউব কত 300 সেন্টিমিটার কিউব রাখা যাবে না মিটার কিউব বানাইতে হবে তো সেন্টিমিটার কিউবকে মিটার কিউব যদি বানাইতে চাও তাহলে কি করতে হবে বলো তো 10⁻⁻6 দ্বারা গুণ করতে হবে কত 10⁻⁻6 দ্বারা গুণ করতে হবে তাহলে সেন্টিমিটার কিউব মিটার কিউব হবে কেমনে সেন্টিমিটারকে মিটার বানাতে 10⁻² দ্বারা গুণ তার উপর কিউব আছে সো 10⁻² এর উপর কিউব করলে কত হবে 10⁻6 হবে বুঝছি ওকে দেন দেখো তারের পরিবর্তিত দৈর্ঘ্য কত দেওয়া আছে 270 গুণ 10⁻⁻6 মিটার কিউব তাহলে তুমি আমাকে বলো যে তারের তাহলে আমার এটার আয়তন বৃদ্ধি কত মানে ডেল ভি কত হবে বুঝছো যে পরিবর্তন আয়তনের পরিবর্তন ডেল ভি সমান কত ভি মাইনাস ভি অর্থাৎ 300
-270 গুণন 10⁻⁻6। বুঝছি এটা আমাদের আয়তনের পরিবর্তন। আদি আয়তন এত, বল প্রয়োগ করার পরে আয়তন এত হয়েছে, তাহলে আদি আমাদের আয়তনের পরিবর্তন ডেল ভি সমান কত, আগেরটা মাইনাস এখন একটা, তাহলে 300 - 270 মানে কত বলতো, এখানে হবে তাহলে আমাদের 30 গুণন 10⁻⁻6 মিটার কিউব। এটা আমাদের কার পরিমাণ, ডেল ভির পরিমাণ পাইছি। ওকে, এবার আমরা বাল্ক মডুলাস সমান জানি, বাল্ক মডুলাস সমান কি, পীড়ন বাই বিকৃতি। পীড়ন মানে কি, এফ বাই এ, বিকৃতি মানে কি, বিকৃতি মানে কি বলতো, এখন আয়তন বিকৃতি, ডেল ভি বাই ভি। সেম টু সেম, বুঝছো? তাহলে বিটা সমান আমরা জানি এফ বাই এ ডিভাইডেড বাই ডেল ভি বাই ভি, মানে আমাদের মানে আমরা শিখছিলাম ধ্রুবক সমান হয় পীড়ন বাই বিকৃতি, যেহেতু এখন আমাদের আয়তন বিকৃতি, তাই এটা আমাদের কি হবে, বাল্ক মডুলাস। কি হবে, বাল্ক মডুলাস। বিটা সমান এফ বাই এ ইকুয়াল টু ডেল ভি বাই ভি। তাহলে এখান থেকে আমরা বিটা সমান লিখতে পারবো যে দেখো যে এফ ইন্টু ভি বাই এ ইন্টু ডেল ভি। সো এ বাই এর জায়গায় চাইলে আমরা পি লিখতে পারি, বলতো এ বাই এর জায়গায় চাইলে আমরা পি অবশ্যই লিখতে পারি, তাহলে পি ভি বাই ডেল ভি, তাই না? এ বাই সমান আমরা পি লিখতে পারি, আমরা শিখছি। তাহলে পির পরিমাণ বের করতে বলছি, তাহলে পি সমান কি হবে বলতো, বাল্ক মডুলাস ইন্টু ডেল ভি বাই ভি। জাস্ট এবার এখানে মান বসাই দাও, বুঝছি। পির পরিমাণ বের করতে, তাহলে পি সমান বাল্ক মডুলাস ইন্টু ডেল ভি বাই ভি। বাল্ক মডুলাসের পরিমাণ কত, যে 2.6 গুণন কত বলতো, 10⁻, কত 10 ইন্টু ভি, ডেল ভি, ডেল ভির পরিমাণ কত, 30 গুণন 10⁻⁻6 ডিভাইডেড বাই তোমার আদি আয়তন কত, 300 গুণন 10⁻⁻6 কত, 300 গুণন 10⁻⁻6, 10⁻⁻6, 10⁻�6 মোকাবিলা, একটা শূন্য একটা শূন্য কাটা। তাহলে এখানে নিচে কত থাকে দেখো, এই যে এখান থেকে একটা শূন্য এবং 10⁻10 থেকে একটা শূন্য কাটলে 10⁻9 হবে। 3 দ্বারা 3কে কাটো, বুঝছি, একটা শূন্য একটা শূন্য কাটো, 3 দ্বারা তুমি যদি 30কে কাটো কত হবে, 30 দ্বারা কাটলে হবে 10, বুঝছো? 3 দ্বারা 30 কাটলে হবে 10, এবার 10 এবং 10 দ্বারা কাটলে হবে 10⁻9। ক্লিয়ার? আশা করি বুঝছো। তাহলে আমাদের দেখো, তাহলে আমাদের কত থাকে উপরে, উপরে থাকে 2.6 গুণন কত, 10⁻9, কোথায় আছে 2.6 গুণন 10⁻9, এই যে বি নাম্বার, সঠিক অ্যান্সার। বুঝছি, চাপ বের করতে বলতেছে। তাহলে দেখো আমরা বাল্ক মডুলাস সমান পীড়ন বাই বিকৃতি, পীড়ন এফ বাই বিকৃতি মানে কি, এখন আয়তন বিকৃতি, তাই ডেল ভি বাই ভি। এখান থেকে আমরা এফ বাই এর সমান চাইলে পি লিখতে পারি। সো পি সমান আমাদের বাল্ক মডুলাস ইন্টু ডেল ভি বাই ভি। বাল্ক মডুলাসের মান দেওয়া আছে, ডেল ভির পরিমাণ বের করছি, 30 গুণ 10⁻6 বসাই দাও, আদি আয়তন 300 গুণ 10⁻6, 10⁻6, 10⁻6 কাটো, 30 দ্বারা 300 কাটলে কত হবে 10, 10 দ্বারা 10 কে কাটলে 10⁻9, সো 2.6 গুণ 10⁻9। ওকে, বুঝছি। এবার দেখো আমরা দৈর্ঘ্য প্রসারণ সহগের জন্য কাজ নির্ণয় কিছু সূত্র দেখব। যে কাজ নির্ণয় সূত্র দেখো, W ইকুয়াল টু হাফ ওয়াই এ ডেল এল স্কোয়ার বাই এল। কি বলতো, W ইকুয়াল টু হাফ ওয়াই এ ডেল এল স্কোয়ার বাই এল। এটা ডেল এল হিসেবে শিখবা। কি ডেল এল স্কোয়ার বাই এল, W ইকুয়াল টু হাফ ওয়াই এ ডেল এল স্কোয়ার বাই এল। এই ডেল এল কে দেখবা তোমাদের বইয়ে অনেক বই এল আকারে প্রকাশ করা আছে, অনেক বই ডেল এল আকারে প্রকাশ করা আছে। সো ডেল এল আকারে তুমি লেখার অভ্যেস করাটাই ভালো, তবে তাহলে ভুল যাওয়ার সম্ভাবনা কমবে। এল অথবা ডেল এল এর মধ্যে তোমার কনফিউশন লেগে যাইতে পারে, এই জন্য তুমি এই পরিবর্তনটাকে ডেল এল দ্বারাই বুঝবা সর্বদা। ওকে, সো তাহলে কাজ W ইকুয়াল টু হাফ ওয়াই এ ডেল এল স্কোয়ার বাই কি বলতো এল, এটা আমরা লিখতে পারি। দেখো এখান থেকে আমরা তাহলে W ইকুয়াল টু হাফ ওয়াই এ ডেল এল স্কোয়ার বাই এল, এখান থেকে দেখো আমরা লিখতে পারি হাফ ইন্টু ওয়াই সমান কি লেখা যায় বলতো, এফ এল বাই এ ডেল এল লেখা যায় না? হ্যাঁ অবশ্যই লেখা যায়। তাহলে ডেল এল এর উপর স্কোয়ার বাই এল, এখান থেকে একটু কাটাকাটি করো, এই যে এল এল কাটা, দেন এই স্কোয়ার কাটা, তাহলে আমাদের এবং এই যে এ কাটো, তাহলে আমাদের কি থেকে যায়, W সমান W ইকুয়াল টু হাফ, এখানে একটা এফ এখানে একটা এল, অর্থাৎ হাফ এফ ডেল এল। W সমান তাহলে আমরা লিখতে পারি হাফ এফ ডেল এল। বুঝছো? সো কাজ নির্ণয়ের এই দুটো সূত্র খুবই ভালো করে মনে রাখবে, এখান থেকে প্রশ্ন আসে। কাজ তাহলে প্রতিপাদন করার প্রয়োজন হয়, তুমি মনে রাখবা W ইকুয়াল টু হাফ ওয়াই এ ডেল এল স্কোয়ার বাই এল, এবং এখান থেকে চাইলে W ইকুয়াল টু আমরা লিখতে পারি এফ ডল এল। বুঝছি, W ইকুয়াল টু লিখতে পারি হাফ এফ ডেল এল অথবা W ইকুয়াল টু হাফ ওয়াই এ ডেল এল স্কোয়ার বাই এল। একদম এই দুটো সূত্র ঠোঁটস্থ মুখস্থ রাখবা। কি ঠোঁটস্থ মুখস্থ রাখবা। এরপরে দেখো একক আয়তনের সঞ্চিত শক্তি কি, একক আয়তনের সঞ্চিত শক্তি সমান আমরা লিখতে পারি যে একক আয়তনের সঞ্চিত শক্তি, একক আয়তনে সঞ্চিত শক্তি, একক আয়তনের সঞ্চিত শক্তি ই সমান কি হবে বলতো, আমাদের মোট শক্তি W ডিভাইডেড বাই আয়তন, এটা আমাদের একক আয়তনের সঞ্চিত শক্তি। তা একক আয়তনের সঞ্চিত শক্তি ই সমান W বাই ভি। W সমান আমরা কি লিখতে পারতাম বলতো, W সমান আমরা লিখতে পারতাম যে দেখো এই যে হাফ ওয়াই এ ডেল এল স্কোয়ার বাই এল, এটা আমরা W সমান লিখতে পারি, তাই না?
মনে রাখবা একক আয়তনের সঞ্চিত শক্তি মোট কাজ বাই আয়তন। সো ডাব্লিউ সমান হাফ ওয়াই এ ডেল এল স্কয়ার বাই এল আমরা লিখতে পারি। এবং আয়তন, আয়তন সমান কি এটা লেখা যায় বলতো? আয়তন সমান এ ইন্টু এল কি লেখা যায়? হ্যাঁ অবশ্যই লেখা যায়, আয়তন সমান এ ইন্টু এল লেখা যায়। তাইলে তুমি আমাকে বলো এ এ কাটা যাবে, কেটে গেলে কি থাকবে যে ই সমান তুমি লিখতে পারবে এখান থেকে দেখো হাফ ইন্টু ওয়াই ইন্টু এই যে এলটা উপরে গিয়ে কি হয়ে যাবে গুণ না, তাহলে ডেল এল স্কোয়ার বাই নিচে এল স্কোয়ার। সেইটা আমাদের একক আয়তনে সঞ্চিত শক্তি নির্ণয় সূত্র কি হাফ ওয়াই এ ডেল স্কোয়ার বাই এল। তোমার পরীক্ষায় গিয়ে কিন্তু প্রতিপাদন করার মতো সময় নেই, তুমি জাস্ট মুখস্থ রাখবা, দেখে রাখো কিভাবে হচ্ছে, তুমি জাস্ট মুখস্থ রাখবা। কেমন কোনোভাবে যদি ভুলে যাও দেন তুমি বের করবা, এই তো প্রসেসও তোমাকে শিখিয়ে দিচ্ছি, কোনোভাবে যদি ভুলে যাও দেন বের করবা। তাছাড়া তুমি মনে রাখবা, মুখস্থ মনে রাখবা যে একক আয়তনের সঞ্চিত শক্তি ই ইকুয়াল টু ডাব্লিউ বাই ভি। ডাব্লিউ সমান কি হাফ ওয়াই এ ডেল এল স্কোয়ার বাই এল আমরা জানি, এবং ভি সমান কি লেখা যায় এ ইন্টু এল, এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পাবো একক আয়তনের সঞ্চিত শক্তি হাফ ইন্টু ওয়াই এ ডেল এল স্কোয়ার বাই এল, কি হাফ ইন্টু ওয়াই এ ডেল এল স্কোয়ার বাই এল। বুঝছি বলো তো? আশা করি এটা বুঝছি। তাহলে একক আয়তনের সঞ্চিত শক্তি ই ইকুয়াল টু হাফ ইন্টু ওয়াই এ ডেল এল স্কোয়ার বাই এল, বুঝছি এইটুকু। আবার এখানে দেখো আমরা ওয়াই সমান কি বসাইতে পারি বলো তো? ওয়াই সমান চাইলে হাফ ইন্টু দেখো ওয়াই সমান চাইলে আমরা এফ এল বাই এ ডেল এল কিন্তু বসাইতে পারি। তাহলে এখানে ডেল এল এর উপর স্কোয়ার, নিচে কি এল এর উপর স্কোয়ার। দেখো এই যে একটা ডেল এল, এখানে একটা ডেল এল কাটা যাবে, এখানে এল এল কাটা যাবে, তাহলে কি থাকবে যে এফ বাই এ ইন্টু ডেল এল বাই এল। এফ বাই দেখো ই সমান হাফ ওয়াই ডেল এল স্কোয়ার বাই এল স্কোয়ার, এটা মুখস্থ রাখবা। এবং ওয়াই সমান চাইলে আমরা এফ এল বাই এ ডেল এল লিখতে পারি না? অবশ্যই পারি। তাহলে নিচের একটা ডেল এল, উপরে একটা ডেল এল কাটা, এল এল কাটা, তাহলে কি থেকে যাবে এখানে এফ বাই এ, এখানে ডেল এল বাই এল। সো এফ বাই একে আমরা কি বলতে পারবো? পীড়ন। এবং এল ডেল এল বাই এলকে কি বলতে পারি? বিকৃতি। সো একক আয়তনের সঞ্চিত শক্তি সমান আমরা লিখতে পারি হাফ ইন্টু এই যে এফ বাই এর জায়গায় পীড়ন, ডেল এল বাই এল এর জায়গায় বিকৃতি। সো দেখো এখানে সুন্দর করে লেখা আছে যে একক আয়তনের সঞ্চিত শক্তি ই সমান এই যে মোট কাজ বাই আয়তন, তাহলে আমরা কি পাই হাফ ওয়াই এ ডেল এল স্কোয়ার বাই এল, এটাকে ডেল এল দ্বারা প্রকাশ করবা। তাহলে হাফ ওয়াই ডেল এল স্কোয়ার বাই এল। ওকে, এবং দেখো এই যে ওয়াই সমান এফ এল বাই এ ডেল এল যদি বসাই তাহলে কি থাকে এফ বাই এ উপরে ডেল এল বাই এল। সো এখানে এফ বাই এ এই যে ডেল এল বাই এল, এটা কি ডেল এল বাই এল। সো এফ বাই একে আমরা বলতে পারবো পীড়ন, ডেল এল বাই এল কে বলতে পারবো বিকৃতি। সো একক আয়তনের সঞ্চিত শক্তি সমান হাফ গুণন পীড়ন গুণন বিকৃতিও বলা যাবে। এখান থেকে কিন্তু পরীক্ষা আসে, সরাসরি সূত্র আকারে আসে যে নিচের কোন সম্পর্কটি সঠিক, অথবা ম্যাথ আসবে। তাহলে আমরা কি বললাম যে আমাদের কাজ নির্ণয় সূত্র ডাব্লিউ ইকুয়াল টু হাফ ওয়াই এ ডেল এল স্কোয়ার বাই এল অথবা হাফ ইন্টু এফ ডেল এল, এবং একক আয়তনের সঞ্চিত শক্তি ডাব্লিউ বাই ভি। সো এখান থেকে আমরা একক আয়তনের সঞ্চিত শক্তি সমান হয় হাফ ওয়াই ডেল এল স্কোয়ার বাই এল স্কোয়ার, অথবা আমরা হাফ গুণন পীড়ন গুণ বিকৃতিও লিখতে পারি। বুঝছি? আশা করি বুঝছি। তো প্রশ্নে বলতেছে নিচের কোনটি সঠিক। তুমি কি জানো কাজ নির্ণয় সূত্র? তুমি কাজ সমান ইউ বা ডাব্লিউ যাই বলো না কেন, কাজ কাজ সমান তুমি জানো ডাব্লিউ ইকুয়াল টু হাফ ওয়াই এ ডেল এল স্কোয়ার বাই এল। ডাব্লিউ ইকুয়াল টু হাফ ওয়াই এ ডেল এল স্কোয়ার বাই এল, এটা আমাদের কি কাজ নির্ণয় সূত্র, এটা আমাদের কি বলতো কাজ নির্ণয় সূত্র। অথবা এটা সময় আমরা লিখতে পারি যে হাফ ইন্টু এফ ইন্টু কি বলতো এফ ইন্টু ডেল এল, এটা আমরা লিখতে পারি, তাই না? লিখতে পারি। এরপর তুমি দেখো যে একক আয়তনের সঞ্চিত শক্তি, একক আয়তনের সঞ্চিত শক্তি ই সমান ডাব্লিউ বাই কি লিখতে পারো ভি লিখতে পারো। এখান থেকে তুমি যদি মান বসাই দাও তাহলে কি পাইতা? তাহলে পাইতা তুমি হাফ ওয়াই ডেল এল এর উপর স্কোয়ার বাই এল এর উপর স্কোয়ার, তাই না? হ্যাঁ, আবার ওয়াই সমান তুমি যদি এফ এল বাই এ ডেল এল লিখো, অর্থাৎ ওয়াই সমান এফ এল বাই এ ডেল এল লিখলে তুমি কি পাইতা হাফ গুণন পীড়ন গুণ বিকৃতি। পীড়ন মানে কি এফ বাই এ, কিন্তু বিকৃতি মানে কি ডেল এল বাই এ। এভাবে মনে লিখতে পারো, এই সম্পর্কগুলো জানি। তো এগুলোর মধ্যে দেখো কোনটা আমাদের আছে, কোনটা আছে, এই যে এটা আছে ইউ ইকুয়াল টু ওয়াই এ ডেল এল স্কোয়ার বাই টু এল, এই যে এটা হাফ ওয়াই এ ডেল এল স্কোয়ার বাই টু এল। যেখানে এল প্রশ্নে তোমাদের বা বইয়ে এল দেওয়া থাকে, এলকে ধরে নিবা তুমি ডেল এল, কেমন যেখানে ডেল এল যেখানে এল আছে সেটা মনে করবা ডেল এল। আমাদের সঠিক সম্পর্ক কোনটা? এই যে ডাব্লিউ ইকুয়াল টু ওয়াই এ ডেল এল স্কোয়ার বাই এল। ওকে ওকে, দেখো বলতেছে একটা তার প্রসারণের ফলে একক আয়তনের কৃত কাজ। একক আয়তনের কৃত কাজ কি বলতো? একক আয়তনের কৃত কাজকে আমরা শিখছি না যে একক আয়তনের কৃত কাজ হাফ গুণন পীড়ন গুণ বিকৃতি। হাফ গুণন কি পীড়ন গুণ বিকৃতি। সো आंसर কোনটা? এই যে এটা হাফ গুণন পীড়ন গুণ বিকৃতি একক আয়তনে আমাদের কি কাজ। পরের প্রশ্ন, যদি পীড়ন পি হয় এবং ওয়াই কোনো তারের উপাদানের ইয়ং এর গুণাঙ্ক হয় তবে তারের প্রতি একক আয়তনের সঞ্চিত শক্তি কোনটা? তারের প্রতি একক আয়তনে সঞ্চিত শক্তি আমার বের করতে বলতেছে। ওকে, আমরা জানি একক আয়তনের সঞ্চিত শক্তি, আমাদের একক আয়তনের সঞ্চিত শক্তি ই সমান কি হয় ডাব্লিউ বাই ভি হয়। কি হয় বলতো? ডাব্লিউ বাই ভি হয়। এখান থেকে আমরা মান বসাই দিলে পাই হাফ ওয়াই ডেল এল এর উপর স্কোয়ার বাই কি বলতো এল এর উপর স্কোয়ার, এমন হয়। অথবা আমরা এখান থেকে শিখছি
এবং আমরা শিখছি হাফ ইন্টু ওয়াই সমান যদি আমরা মান বসাই দিই তাহলে কি পাই বলো তো, যে আমরা পাই পীড়ন ইন্টু বিকৃতি, তাই না? পীড়ন ইন্টু বিকৃতি পাই, ওয়াই এর মান বসাই দিলে পাই আমরা হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। তাহলে হাফ ইন্টু পীড়ন মানে কি F/A। পীড়নের মান বলে দিচ্ছে, দেখো পীড়নকে কি দ্বারা প্রকাশ করতেছো পি, সো পীড়নকে পির মতোই রাখো। বিকৃতি মানে কি, যে ডেল এল বাই এল, বিকৃতি মানে কি ডেল এল বাই এল, এটা আমরা লিখতে পারি, তাই না? তুমি আমাকে বলো যে আমরা ওয়াই সমান কি জানি বলো তো, ওয়াই সমান কি জানি, যে ইয়ং মডুলাস সমান পীড়ন বাই কি বলো তো, বিকৃতি। পীড়ন বাই কি, বিকৃতি। বিকৃতি মানে কি ডেল এল বাই এল। সো এখান থেকে আমাকে বলো যে বিকৃতি সমান আমরা লিখতে পারি না যে বিকৃতি, বিকৃতি সমান যে উপরে কি আছে পীড়ন, পীড়নের মান কত পি, এবং ওয়াই এর মান পি বাই ওয়াই, লিখতে পারি বিকৃতি সমান আমরা ইয়ং মডুলাস সমান লিখতে পারি পীড়ন বাই বিকৃতি সমান বিকৃতির মান প্রয়োজন, তাহলে বিকৃতি সমান পীড়ন বাই ওয়াই, পীড়নের মান কত পি, পি বাই ওয়াই। বিকৃতি মানে কি বলতো, বিকৃতি মানে তো আমাদের ডেল এল বাই এল। সো ডেল এল বাই এল, সো এই যে ডেল এল বাই এল এর জায়গায় আমরা চাইলে পি বাই ওয়াই বসাইতে পারি। এখানে দেখো আমরা হাফ ইন্টু পি, এই যে ডেল এল বাই এল, ডেল এল বাই এল মানে কি বিকৃতি, বিকৃতি সমান তুমি চাইলে পি বাই ওয়াই বসাইতে পারো। তো তোমার কি হয় হাফ ইন্টু পি স্কোয়ার বাই ওয়াই, হাফ ইন্টু পি স্কোয়ার বাই ওয়াই কোথায় আছে, এই যে হাফ ইন্টু পি স্কোয়ার বাই ওয়াই। বুঝছো? আরেকবার বসো। আমরা জানি একক আয়তনের সঞ্চিত শক্তি ডাব্লু বাই ভি, ডাব্লু সমান হাফ ওয়াই ডেল এল স্কোয়ার বাই এল স্কোয়ার হয়, এবং আমরা এখান থেকে ওয়াই এর মান বসাই দিলে কি পাই, যে পীড়ন গুণ বিকৃতি পাই। পীড়ন মানে কি, পীড়নের মান দেওয়া আছে যে পি, এবং বিকৃতি মানে কি ডেল এল বাই এল। সো আমরা বিকৃতি সমান লিখতে পারি পি বাই ওয়াই, তাই না? সো বিকৃতির জায়গায় তুমি এই যে ডেল এল বাই এল এর জায়গায় পি বাই ওয়াই বসাই দাও, তাহলে হাফ ইন্টু পি স্কোয়ার বাই ওয়াই, হাফ ইন্টু পি স্কোয়ার বাই ওয়াই, বি নাম্বার। বুঝছি? দেখো সরাসরি একদম সূত্র থেকে আসছে। দেখো পরের মাত্র কি বলতেছে, 200 সেন্টিমিটার লম্বা এবং এত মিলিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটা ইস্পাতের তারের দৈর্ঘ্য 1 মিলিমিটার বৃদ্ধি করতে, কত 1 মিলিমিটার বৃদ্ধি করতে প্রয়োজনীয় কাজের পরিমাণ, কার পরিমাণ, প্রয়োজনীয় কাজের পরিমাণ বের করতে বলতেছে। ওকে, কাজ ডাব্লিউ সমান আমরা জানি হাফ ওয়াই এ ডেল এল স্কোয়ার বা এল, এটা আমরা কাজ নির্ণয়ের সূত্র আমরা জানি, তাই না? সব কিছুর মান দেওয়া আছে, জাস্ট বসাই দিবা। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু হাফ ইন্টু ওয়াইয়ের পরিমাণ কত বলো তো, ওই যে 2 গুণন 10 টু দি পাওয়ার কত 11, এবং ক্ষেত্রফল কত দেওয়া আছে 1 মিলিমিটার স্কোয়ার। মিলিমিটার স্কোয়ার রাখা যাবে না, কি বানাইতে হবে মিটার স্কোয়ার। সো মিলিমিটার স্কোয়ারকে মিটার স্কোয়ার বানাইতে কি করতে হয় 10 টু দি পাওয়ার -6 দ্বারা গুণ করতে হবে। বুঝছি? মিলিমিটার স্কোয়ারকে মিটার স্কোয়ার বানাইতে 10 টু দি পাওয়ার -6 দ্বারা গুণ, এবং ডেল এল মানে দৈর্ঘ্য বৃদ্ধি, দৈর্ঘ্য বৃদ্ধি কত 1 মিলিমিটার, কত 1 মিলিমিটার। মিলিমিটারকে মিটার রাখা যাবে, মিলিমিটারকে কি মিলিমিটার রাখা যাবে না, কি বানাইতে হবে মিটার। সো মিলিমিটারকে মিটার বানাইতে 10 টু দি পাওয়ার -3 দ্বারা গুণ, এই যে ডেল এল এর উপর স্কোয়ার, ডেল এল এর উপর স্কোয়ার দাও, বুঝছো, ডিভাইডেড বাই এল। এল মানে কি, যে আদি দৈর্ঘ্য কত 200 সেন্টিমিটার, 200 সেন্টিমিটার রাখা যাবে না, কি বানাইতে হবে মিটার, সেন্টিমিটারকে মিটার বানাইতে 10 টু দি পাওয়ার -2 দ্বারা গুণ। বুঝছি? ডাব্লিউ ইকুয়াল টু হাফ ওয়াই এ ডেল এল স্কোয়ার বাই এল, ওয়াই এর পরিমাণ দেওয়া আছে এ, এ মানে কত, যে মিলিমিটার স্কোয়ার, মিলিমিটার স্কোয়ারকে মিটার স্কোয়ার বানাইতে 10 টু দি পাওয়ার -6 দ্বারা গুণ। সো 10 টু দি পাওয়ার -6 দ্বারা গুণ করে দিছি ইন্টু ডেল এল, ওই যে ডেল এল এর পরিমাণ কত 1 মিলিমিটার, মিলিমিটারকে মিটার বানাইতে 10 টু দি পাওয়ার -3 দ্বারা গুণ, 10 টু দি পাওয়ার -3 দ্বারা গুণ করে দিছি, তার উপর স্কোয়ার বসাই দাও, এবং এল এর পরিমাণ সেন্টিমিটার দেওয়া আছে, মিটারে বসাইছি। এবার জাস্ট ক্যালকুলেশন করবো, দেখো কেমনে করবে, হাফ হাফ কাটো, তাহলে কত থাকে 10 টু দি পাওয়ার 11 এবং 10 টু দি পাওয়ার -6 যদি ক্যালকুলেশন করো কত হবে বলো তো, যে 10 টু দি পাওয়ার 5 ইন্টু 10 টু দি পাওয়ার -3 উপর স্কোয়ার 10 টু দি পাওয়ার -6 ডিভাইডেড বাই নিচে কত আছে দেখো 200 গুণন 10 টু দি পাওয়ার -2। তাও আমরা এবার যদি 200 কে দশমিক এখানে আসে না, দশমিককে 2 এর পর লিখতে চাচ্ছি, তাহলে কি করতে হবে বলো তো, 2 গুণন দশমিক যত বামে আসবে 10 এর পাওয়ার তত কি হবে, 10 এর পাওয়ার তত যোগ হবে। সো 10 টু দি পাওয়ার -2 এবং 10 টু দি পাওয়ার 2। বুঝছো? দশমিক এখানে ছিল, দশমিক এখানে ছিল, দশমিককে আমরা 2 ঘর কিনে এসে বামে নিয়ে এসে যত ঘর বামে নিয়ে আসবো 10 এর পাওয়ার তত যোগ করতে হবে। সো -2 প্লাস 2 10 এর পাওয়ার 0 মানে এটা কি হবে, কেটে যাবে, তাই না? সো এবার আমরা লিখতে পারবো কত, দেখো যে আমরা এই যে এবার দেখো আমরা এই যে 1/2 কে যদি উপরে লিখতে চাই 1/2, এই যে 1/2 এমন আছে এইভাবে রাখো, ইন্টু 10 টু দি পাওয়ার 5 এবং 10 টু দি পাওয়ার -6 গুণ করলে কত হবে 10 টু দি পাওয়ার -1, 10 টু দি পাওয়ার 5 এবং 6 যোগ করো 10 টু দি পাওয়ার -1, 10 টু দি পাওয়ার -1 মানে কি 0.5, 1/2 মানে কত 0.5 গুণন 10 টু দি পাওয়ার কত -1, 10 টু দি পাওয়ার -1 মানে কি বলতো, 10 টু দি পাওয়ার -1 মানে কি 10 দ্বারা ভাগ করা, 0.5 কে 10 দ্বারা ভাগ করো কত পাবা 0.05 জুল পাবা। বুঝছো? আর 14 আসে, দেখো তো ক্যালকুলেশন কি আহামরি কোনো কঠিন ক্যালকুলেশন আছে, বড় ক্যালকুলেশন থেকে ভয় পাওয়া যাবে না, বিশেষ করে আর এবং জিএসটিতে বড় বড় ক্যালকুলেশন আসে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম বড় ক্যালকুলেশন পাবা না, কিন্তু আর এবং জিএসটিতে পাবা, আর ইউ জিএসটি যে এগুলোতে বড় বড় ক্যালকুলেশন দেয়। কেমন সেই বড় ক্যালকুলেশন দেয় মানে কি কঠিন দেয় এমন না, এগুলো পারা যাবে কিন্তু ইজি বিজি, ইজি না। দেখো তো এই যে ওয়াই পরিমাণ দেওয়া আছে, এপির পরিমাণ দেওয়া আছে, জাস্ট আমরা ক্যালকুলেশন করছি কেমনে, দেখো 2 2 কাটছি, দেন 10 টু দি পাওয়ার 11 এবং 6 যোগ করলে 10 টু দি পাওয়ার 5,
10⁻³ উপর স্কোয়ার 10⁻⁶, দশমিক এখানে ছিল, দশমিক 2 ঘর বামে নিয়ে আসছি, যত ঘর বামে নিয়ে আসবো 10 এর পাওয়ার তত যোগ করবো, ছিল -2 +2 হয়ে গেছে, মানে কত নিচে 0, তাহলে 2 1/2 ইন্টু 10⁵ এবং 6 যোগ করলে 10⁻1, 1/2 মানে কত 0.5, 10⁻1 মানে কি 10 দ্বারা ভাগ, 0.5 কে 10 দ্বারা ভাগ করো, কত 0.05 জুল। বুঝছি? ওকে, পরের প্রশ্ন, পয়জনের অনুপাত। আচ্ছা দেখো, পয়জনের অনুপাত, আমরা পয়জনের অনুপাত শিখবো। পয়জনের অনুপাতটা কি এটা একটু বুঝতে হবে। যেমন এটা একটা তার, কেমন, এটা একটা কি ছিল, তার। সো এই তারকে তুমি টেনে যদি লম্বা করো, তাহলে কি হবে বলো তো, দৈর্ঘ্য কিন্তু বৃদ্ধি পাবে, একই সাথে আমাদের ব্যাসার্ধ কি সেম থাকবে না, পাশেও কি হবে, হ্রাস পাবে, তাই না? সো এই তারকে তুমি টেনে যদি লম্বা করো, কেমন হইতে পারে ঘটনাটা, তারকে টেনে তুমি লম্বা করতেছো, তারকে টেনে কি করলা তুমি, লম্বা করলা, তাহলে তারের দৈর্ঘ্য এরকম কি হবে, বৃদ্ধি পাবে, তারের দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, এবং একই সাথে কি দেখো তো, এই পাশটা ব্যাসার্ধটা কি হ্রাস পাচ্ছে না, ব্যাসার্ধটা হ্রাস পাচ্ছে। তো এই ব্যাস বা ব্যাসার্ধ তুমি হ্রাসের পরিমাণ যদি ডেল ডি ধরো, ব্যাসের হ্রাসের পরিমাণ যদি ডেল ডি ধরো, এবং যে দৈর্ঘ্য যেটুকু বৃদ্ধি সেটা কি বলতো, ডেল এল। তো তারকে টেনে লম্বা করলে তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি পাবে এবং ব্যাসার্ধ কি পাবে, হ্রাস পাবে। সো একটা তারকে টেনে আমরা যদি লম্বা করি, দৈর্ঘ্য বৃদ্ধি পায়, ব্যাসার্ধ হ্রাস পায়। সো আমাদের এইটাই বলে পয়জনের অনুপাত, এইটাই বলে যে আমাদের পার্শ্ব বিকৃতি এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটা ধ্রুবক, যেটাকে আমরা বলি পয়জন অনুপাত। পয়জন অনুপাত এই সিগমা সমান কি, উপরে আমাদের মাইনাস পার্শ্ব বিকৃতি, পার্শ্ব বিকৃতি মানে এই যে পাশে যে বিকৃতিটা ঘটে ডেল ডি, সেইটা ডিভাইডেড বাই আমাদের কি, দৈর্ঘ্য বিকৃতি, দৈর্ঘ্য বিকৃতি। বুঝছো? পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি। তাহলে আমাদের এই যে দৈর্ঘ্যের পাশে আমাদের কতটুকু পরিবর্তন ঘটে, ব্যাসের ডেল ডি, তাহলে আমাদের ব্যাস কত, ব্যাস যদি ডি হয়, তাহলে এর পরিবর্তন ডেল ডি, এবং দৈর্ঘ্য যদি এল হয় তাহলে দৈর্ঘ্যের পরিবর্তন ডেল এল, আমরা জানি। আমরা এখান থেকে দেখো লিখতে পারি সিগমা সমান পার্শ্ব বিকৃতি মাইনাস দিতে হয়, কারণ আমাদের মাইনাস পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি, কেমন। আমাদের পার্শ্ব বিকৃতি মানে কি, যে আমাদের ডেল ডি বাই ডি, পার্শ্ব বিকৃতি মানে ডেল ডি বাই ডি, দৈর্ঘ্য বিকৃতি মানে কি বলতো, ডেল এল বাই এল। বুঝছি? পয়জন অনুপাত সিগমা সমান মাইনাস পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি, পার্শ্ব বিকৃতি মানে ডেল ডি বাই ডি, দৈর্ঘ্য বিকৃতি মানে ডেল এল বাই এল। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে বলতো, যে পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি, অ্যান্সার এ নাম্বার। বুঝছি? পয়জনের অনুপাত সমান পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি। ওকে, এরপরে বলতেছে পয়জনের অনুপাতের মাত্রা কোনটা, এটা পয়জনের অনুপাত, যে পয়জনের অনুপাতের মাত্রা কোনটা, পয়জনের অনুপাত কি, সিগমা ইকুয়াল টু কি বলতো, মাইনাস আমাদের পার্শ্ব বিকৃতি মানে কি, যে ডেল ডি বাই ডি ডিভাইডেড বাই নিচে কি, দৈর্ঘ্য বিকৃতি ডেল এল বাই এল। বুঝছো? উপরেও বিকৃতি, নিচেও বিকৃতি, উপরেও বিকৃতি, নিচেও বিকৃতি, দুটো কি সমজাতীয় রাশির অনুপাত না? হ্যাঁ, সমজাতীয় রাশির অনুপাত হওয়ার জন্য এটা কি এককবিহীন, কি বলতো, এককবিহীন। তাহলে সমজাতীয় রাশির অনুপাত হওয়ার জন্য আমাদের কি বিকৃতিটা কি হবে, বিকৃতি আমাদের হবে এককবিহীন। বুঝছি? পরেরটা বলতেছে আমাদের পয়জনের অনুপাত সিগমা এর ক্ষেত্রে নিচের কোন সমীকরণটি সঠিক। মনে রাখবা, পয়জনের অনুপাত সর্বদা -1 এর চেয়ে বড় অথবা সমান, কিন্তু আমাদের পজিটিভ হাফের চেয়ে ছোট অথবা সমান হবে। বুঝছো? এটা মনে রাখবা, সব খুব ভালো করে এটা পরীক্ষা আসে, দেখো কতবার আসছে, যে পয়জনের অনুপাতটা আমাদের হবে -1 এর চেয়ে বড় অথবা সমান, কিন্তু পজিটিভ হাফের চেয়ে ছোট অথবা সমান, -1 এর চেয়ে বড় অথবা সমান এবং পজিটিভ হাফের চেয়ে ছোট অথবা সমান আমাদের হবে কি, পয়জনের অনুপাতটা। ক্লিয়ার? ওকে, পরেরটা দেখো, একটা তারের দৈর্ঘ্য কত বলতো, 2 মিটার, তারের দৈর্ঘ্য 2 মিটার এবং ব্যাস কত, 5 মিলিমিটার, ব্যাস কত বলতো, 5 মিলিমিটার। দৈর্ঘ্য বরাবর বল প্রয়োগের ফলে তারটার দৈর্ঘ্য কত পার্সেন্ট, 10%। তারটার দৈর্ঘ্য 10% বৃদ্ধি পায়, পয়জনের অনুপাত 0.02 হলে এর ব্যাস কতটুকু হ্রাস পাইছে বের করতে বলতেছে। সো পয়জনের অনুপাত আমরা সিগমা সমান জানি মাইনাস ডেল ডি বাই ডি ডিভাইডেড বাই ডেল এল বাই এল। দেখো, তাহলে এটাকে আমরা যদি সুন্দর করে লিখতে চাই, তাহলে সিগমা ইকুয়াল টু মাইনাস ডেল ডি ইন্টু এল ডিভাইডেড বাই ডি ইন্টু কি হবে বলতো, ডেল এল হবে। প্রশ্নে দেখো কার মান বের করতে বলছে, এর ব্যাস কতটুকু হ্রাস। সো কতটুকু হ্রাস বা বৃদ্ধি মানে কি, এই যে ডেল ডি, পার্শ্ব বিকৃতি ডেল ডির পরিমাণ বের করতে হবে। তো দেখো, তাহলে আমরা ডেল ডি সমান কি লিখতে পারবো, যে ডেল ডি সমান আমরা লিখতে পারবো যে সিগমা ইন্টু ডি ইন্টু ডেল এল ডিভাইডেড বাই এল, এটা আমাদের ডেল ডির পরিমাণ, তাই না? ডেল ডি মানে পার্শ্ব বিকৃতি, অর্থাৎ আমাদের ব্যাস কতটুকু হ্রাস বা বৃদ্ধি সেটা। সো ডেল ডি বের করো, দেখো সব কিছুর মান দেওয়া আছে, সিগমার পরিমাণ কত, 0.02 ইন্টু দেখো ডি এর পরিমাণ, ডি মানে কি, তোমার ডি মানে কি বলতো, ব্যাসার্ধ, ব্যাস, ডি মানে কি, আদি ব্যাস কত ছিল, 5 মিলিমিটার, 5 মিলিমিটার রাখা যাবে না, মিলিমিটার কি মিটার বানাইতে হবে। সো মিলিমিটার কি মিটার বানাইতে 10⁻³ দ্বারা গুণ, ইন্টু ডেল এল মানে দৈর্ঘ্যের কতটুকু পরিবর্তন হয় বলতো, ওই যে 10% দৈর্ঘ্য বৃদ্ধি মানে কি, বলছিলাম দৈর্ঘ্য বৃদ্ধি মানে কি, ডেল এল বাই এল।
দৈর্ঘ্য বৃদ্ধি মানে কি বিকৃতি, ডেল এল বাই এল এর পরিমাণ কত পার্সেন্ট? 10%। 10% মানে 10/100। বুঝছি? বুঝছি কি বুঝে নাই বলো? সো আমরা তাহলে এই ডেল এল বাই এল, দেখো আমরা তাহলে চাইলে কি ডেল এল বাই এল এটা সমান কি আমরা 10% লিখতে পারবো? হ্যাঁ অবশ্যই লিখতে পারবো। 10% মানে কি 10/100। বুঝছি নাকি বুঝি নাই? প্রশ্নে বলতেছে ওই যে ফলের দৈর্ঘ্য বৃদ্ধি 10%। দৈর্ঘ্য বৃদ্ধি মানে কি ডেল এল বাই এল এর পরিমাণ। সো ডেল এল বাই এল এর পরিমাণ 10%। 10% মানে কি 10/100। সো ডেল এল বাই এল এর জায়গায় আমরা লিখছি 10/100। ওকে ফাইন। এবার দেখো আমরা ক্যালকুলেশন করব। কি করব? একটা শূন্য একটা শূন্য কাটছি। এই 0.02 কে 0.02 কে আমরা কি হিসেবে লিখতে চাচ্ছি? 2 হিসেবে লিখতে চাচ্ছি। 0.02 কে আমরা যদি 2 হিসেবে লিখতে চাই, এটাকে আমরা কি হিসেবে লিখতে চাচ্ছি? দেখো এটাকে আমরা এই 0.02 কে আমরা কি হিসেবে লিখতে চাচ্ছি? 2 হিসেবে লিখতে চাচ্ছি। তাহলে কি করতে হবে? 2 হিসেবে লিখতে চাইলে নিচে কি করতে হবে? দশমিকের জন্য একটা 1, পরে দুইটা শূন্য দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে, অর্থাৎ 100 দ্বারা গুণ করতে হবে। বুঝছি? 0.02 কে 2 হিসেবে লিখতে চাইলে নিচে 100 দ্বারা গুণ করতে হবে। ওকে 100 দ্বারা গুণ করছি। এবার তুমি ক্যালকুলেশন করবা। দেখো 2 দ্বারা 5 কে গুণ করো, কত হবে? 10। 10 গুণ 10 টু দি পাওয়ার -3 ডিভাইডেড বাই নিচে কত আছে? 10 গুণ 10 অর্থাৎ কত? 1000। 1000 মানে কত? 10 টু দি পাওয়ার 3। 5 গুণ 2 মানে কত? 10। 10 গুণ 10 টু দি পাওয়ার -3। 10 গুণ 100 মানে কত? 1000। 1000 মানে কত? 10 টু দি পাওয়ার 3। 10 টু দি পাওয়ার 3, 10 টু দি পাওয়ার 3 উপরে যদি যায় তাহলে কত হবে বলো তো? 10 গুণ 10 টু দি পাওয়ার -3, এই 3টা হয়ে যাবে মাইনাস, অর্থাৎ 10 টু দি পাওয়ার -6 হয়ে যাবে। বুঝছি? পজিটিভ 3 উপরে গিয়ে -3, -3, 10 টু দি পাওয়ার -6। 10 গুণ 10 টু দি পাওয়ার -6 একে আমরা চাইলে কিভাবে লিখতে পারি? যে আমরা দেখো দশমিক এখানে আছে, দশমিক যদি একবার বামে নিয়ে আসি 10 এর পাওয়ার তত যোগ করতে হয়। সো আমরা 10 টু দি পাওয়ার -5 হিসেবে লিখতে পারি। 10 টু দি পাওয়ার -5 কি মিটার? 10 টু দি পাওয়ার -5 মিটার। দেখো তো বুঝছো নাকি বোঝো নাই? আরেকবার বোঝো। সিগমা সমান ডেল ডি বাই ডি ইকুয়াল টু ডেল এল বাই এল লিখতে পারি। প্রশ্নে বলতেছে তোমার ডেল ডির পরিমাণ কত বের করো। কার পরিমাণ? ডেল ডির পরিমাণ বের করতে হবে। সো ডেল ডি সমান আমরা কি লিখতে পারি? যে সিগমা ইন্টু ডি ইন্টু ডেল এল বাই এল লিখতে পারি। সিগমার পরিমাণ কত? 0.02 দেওয়া আছে। ডি এর পরিমাণ ওই যে মিলিমিটার এককে দেওয়া আছে, মিলিমিটার রাখা যাবে না, কি করতে হবে? মিটার করতে হবে। সো আমরা কি লিখতে পারবো? 5 গুণ 10 টু দি -3 মিটার লিখতে পারবো। বুঝি? এবং ডেল এল বাই এল এটা কি বিকৃতি? ওই যে বলতেছে দৈর্ঘ্য বিকৃতি কত? 10%। সো ডেল এল বাই এল সমান আমরা 10/100 লিখতে পারি। ওকে এবার জাস্ট এখানে তুমি ক্যালকুলেশন করবা, নিজের মতো করে ক্যালকুলেশন করবা, করে দেখবা आंसर কত পাচ্ছ? 10 টু দি পাওয়ার -5 মিটার। প্রশ্নে কোন এককে দেওয়া আছে? মিলিমিটার এককে দেওয়া আছে। কোন এককে? মিলিমিটার এককে। সো 10 টু দি পাওয়ার -5 মিটার তুমি কত পাইছো? ডেল ডির পরিমাণ 10 টু দি পাওয়ার -5 মিটার। প্রশ্নে দেওয়া আছে মিলিমিটার। মিটারকে মিলিমিটার বানাতে কি করতে হয় বলো তো? 10 টু দি পাওয়ার 3 দ্বারা গুণ করতে হয়। তাহলে কি করতে পারি আমরা? মিটার মিলিমিটার হয়ে যায়, তাই না? মিটারকে মিলিমিটার বানাতে 10 টু দি পাওয়ার 3 দ্বারা গুণ করতে হয়। গুণ করো তাহলে কত হবে? 10 টু দি পাওয়ার -2 মিলিমিটার। 10 টু দি পাওয়ার -2 মানে কি বলো তো? 1/100। কত? 1/100। 1/100 মানে কি? 0.01, তাই না? 10 টু দি পাওয়ার -2, 10 টু দি পাওয়ার -2 মানে 1/100। 1/100 মানে কত? 0.01। কোথায় আছে? এই যে বি নাম্বার, সঠিক অ্যান্সার বি। বুঝছি নাকি বুঝিনি? খুব ইজি বিজি। নিজে একটু নিজে করবা, দেখবা ক্যালকুলেশন এখানে ঝামেলা মনে হতে পারে, নিজে একটু করবা, দেখবা একদম সহজে হয়ে যাচ্ছে। কেমন? নিজে ট্রাই করবা, হাতে ক্যালকুলেশন নিজে ট্রাই করতে হবে। ওকে দেখো পরের ম্যাথে আমরা যাবো। কি বলতেছে? গ্যাসের আয়তন গুণাঙ্ক দেওয়া আছে। ওকে গ্যাসের আয়তন গুণাঙ্ক এত, গ্যাসের আয়তন 10% কমাতে হলে তাহলে বলতেছে কি পরিমাণে অতিরিক্ত চাপ প্রয়োগ করতে হবে? পির পরিমাণ বের করতে বলতেছে। পারা যাবে বলো তো? চাপ বের করতে বলছে। চাপ মানে আমরা কি বলতে পারি? পীড়ন, তাই না? সো আমরা দেখো আয়তন গুণাঙ্ক আমরা কি লিখতে পারি? আয়তন গুণাঙ্ক বিটা সমান পীড়ন, পীড়ন বাই বিকৃতি। বিকৃতি মানে কি? আমাদের বিকৃতি মানে ডেল ভি বাই ভি। এই পীড়নকে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি বলো তো? পি দ্বারা প্রকাশ করি। সো পি ইন্টু ভিটা উপরে যাবে, পি ভি বাই ডেল ভি হবে। প্রশ্নে তোমার পির পরিমাণ বের করতে বলতেছে, তাহলে পি সমান হবে বিটা ইন্টু ডেল ভি বাই ভি। বুঝছি? দেখো বিটা সমান পীড়ন বাই বিকৃতি। বিকৃতি মানে কি? ডেল ভি বাই ভি, তাই না? ভিটা কি আছে? ভি ভাগ আছে, উপরে গিয়ে গুণ হয়ে যাবে। পীড়নকে আমরা পি দ্বারা প্রকাশ করতে পারি। সো পি ভি বাই ডেল ভি, পির পরিমাণে বের করতে হবে। তাহলে বিটা ইন্টু ডেল ভি বাই ভি। বুঝছি? তাহলে দেখো এবার আমাদের এই যে আয়তন গুণাঙ্কের পরিমাণ কত দেওয়া আছে? এই যে 6 গুণন 10 টু দি পাওয়ার কত বলো তো? 3। এবার আমাকে বলো ডেল ভির মান কত? 10% কমাইতে হবে, মানে কি? এটা বিকৃতি। আয়তন বিকৃতি মানে কি? ডেল ভি বাই ভি। সো ডেল ভি বাই ডেল ভির পরিমাণই তো 10%। বুঝছি? 10% কমাইতে হবে মানে কি? এটা বিকৃতি। কি বিকৃতি? আয়তন বিকৃতি। আয়তন বিকৃতি মানে কি? ডেল ভি বাই ভি। সো ডেল ভি বাই ভির পরিমাণে দেওয়া আছে 10%। 10% মানে কত? 10% মানে 10/100। তাহলে দেখো যে ডেল ভি বাই ভির পরিমাণ তাহলে কত? 10/100। 10/100 বসাই দাও, 10/100 বসাই দাও, তাই না? এবার জাস্ট ক্যালকুলেশন করবা। কেমনে করবা? একটা জিরো কাটো, এখান থেকে একটা জিরো কাটলে কত হবে? 10 টু দি পাওয়ার 2। তাহলে 6 গুণন 10 টু দি পাওয়ার 2 মানে কত? 600। মানে কত বলতো? 600 নিউটন পার মিটার স্কয়ার। কোথায়? অ্যান্সার ডি নাম্বার। বুঝছি?
একদম ইজি ইজি। তাহলে পি সমান বি, বিটা মানে কি বাল্ক মডুলাস ইন্টু ডেল ভি বাই ভি। ডেল ভি বাই ভি মানে কি আমাদের বিকৃতি। সো বিকৃতির পরিমাণ কত 10%, কত পার্সেন্ট বাড়াতে বা কমাতে, তোমাকে যদি বলা হয় এত পার্সেন্ট বাড়ানো বা কমানো, তার মানে বুঝবো এটা বিকৃতির পরিমাণ। দৈর্ঘ্য বিকৃতি হলে ডেল এল বাই এল, যদি আয়তন বিকৃতি হয় তাহলে লিখবা ডেল ভি বাই ভি। সো ডেল ভি বাই ভির পরিমাণ 10%, 10% মানে 10/100। ডেল ভি বাই ভির জায়গায় বসাই দাও 10/100 দিয়ে ক্যালকুলেশন করো, পাবা 600। বুঝছি। পরের প্রশ্ন, আয়তন গুণাঙ্কের বিপরীত রাশিকে কি বলবা বলো। আমরা শিখছি আয়তন গুণাঙ্ক মানে কি বাল্ক মডুলাস। আয়তন গুণাঙ্ক মানে কি বাল্ক মডুলাস। বাল্ক মডুলাসকে আমরা কি বলতাম অসংনমতা। অসংনমতা বলতাম। কি বলতাম অসংনমতা বলতাম। তাইলে এর বিপরীত রাশি মানে 1/বাল্ক মডুলাস। 1/বাল্ক মডুলাসকে কি বলবো যে সংনমতা। এটা কিন্তু অনেকেই গুলাই ফেলি মনে করে যে বাল্ক মডুলাস মানে সংনমতা, এর বিপরীত রাশি 1/বাল্ক মডুলাস মানে অসংনমতা। বিষয়টা কিন্তু এমন না। বাল্ক মডুলাস মানে আমাদের আয়তন গুণাঙ্ক মানে আমাদের অসংনমতা। আয়তন গুণাঙ্ক মানে কি অসংনমতা, এবং এর বিপরীত রাশি 1/বাল্ক মডুলাস সমান সংনমতা। বুঝছি। প্রশ্নে বলতেছে আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি মানে এই যে আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি মানে কি 1/বাল্ক মডুলাস থেকে কি বলবো সংনমতা বলবো। কি বলবো সংনমতা। অ্যান্সার ডি নাম্বার। ওকে। পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন কি বলতেছে, স্থিতিস্থাপক সীমার মধ্যে 1 মিলিমিটার স্কয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট তারের এক প্রান্তে 1 নিউটন বল প্রয়োগ করলে পীড়ন কত হবে। কি বের করতে বলতেছে পীড়ন। পীড়ন সমান আমরা কি জানি বলতো পীড়ন সমান জানি আমরা এফ বাই এ। এফ এর পরিমাণ কত, কত নিউটন বল প্রয়োগ করতেছে 1 নিউটন। এ মানে ক্ষেত্রফল। ক্ষেত্রফল কত মিলিমিটার স্কয়ার। মিলিমিটার স্কয়ার রাখা যাবে না, কি বানাইতে হবে মিটার স্কয়ার। মিলিমিটার স্কয়ারকে মিটার স্কয়ার বানাইতে 10⁻⁶ দ্বারা গুণ, একে উপরে পাঠাই দাও তাহলে 10⁻⁶ কি নিউটন পার মিটার স্কয়ার। বুঝছি। তাহলে 10⁻⁶ নিউটন পার মিটার স্কয়ার কোথায় এই যে এ নাম্বার। সঠিক অ্যান্সার হবে এ। বুঝছি। খুবই সহজ, একদম ইজি ইজি। পরের প্রশ্ন, কোন বন্ধনটা সবচেয়ে বেশি শক্তিশালী। মনে রাখবা যে আয়নিক বন্ধন সবচেয়ে বেশি শক্তিশালী। আয়নিক বন্ধন সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে দুর্বল ভ্যান ডার ওয়ালস। দুর্বল। সবচেয়ে দুর্বল কে ভ্যান ডার ওয়ালস বন্ধন, আর সবচেয়ে শক্তিশালী আয়নিক বন্ধন। তোমাদের পদার্থের গাঠনিক ধর্ম অধ্যায় এই পর্যন্ত যা করাই দিলাম এর বাইরে ইনশাআল্লাহ একটা কিছু পড়তে হবে না। ক্লাসে যা পড়াইছি খুব সুন্দর করে পড়বা। এর বাইরে তোমাদের শর্ট সিলেবাসে এই পর্যন্তই আছে। কেমন শর্ট সিলেবাসে এই পর্যন্তই আছে। শর্ট সিলেবাসের বাইরে যে টপিকস সান্দ্রতা সেটা আমাদের মধ্যে নেই, এই জন্য শর্ট সিলেবাসে যা আছে তোমাদের সেইটাই পড়ানো হবে, এবং ভার্সিটির জন্য এটাই তোমাদের ফুল সিলেবাস পড়ার প্রয়োজন হবে না। সো এই ক্লাসে তোমাকে যা পড়াই দিলাম ইনশাআল্লাহ এর বাইরে তোমার এক্সট্রা করে কিছু পড়তে হবে না। ক্লাসটা খুব ভালো করে পড়বা, ক্লাস স্লাইডটা সলভ করবা, তাহলেই হবে। আরেকটা বিষয় যে অ্যাডমিশন শেষে তোমাকে যাতে রিগ্রেটটা না করতে হয় এটা খেয়াল রাখবা। যেমন মানুষকে সবচেয়ে বেশি পড়ায় এই বিষয়টা যে কোনো সময় গিয়ে যদি রিগ্রেট করতে হয় যে মনে হয় যদি আরেকটু চেষ্টা করতাম, আমার কাছে সুযোগ ছিল, আব্বু আম্মুর সাপোর্ট ছিল, টাকা পয়সার সমস্যা ছিল না, যথেষ্ট পরিমাণ টিচারের সাপোর্ট পাইছি, কোর্সে ছিলাম, ওই কোর্সে ছিলাম, সকল ধরনের সুযোগ ছিল, কিন্তু আমি সেটা কাজে লাগাই নাই, জাস্ট এই কাজে না লাগানোর জন্য চান্স পাই নাই। এই রিগ্রেটটা তোমার মধ্যে যাতে না আসে, কেমন এই আফসোসটা তোমার যাতে কখনো না করতে, যদি আরেকটু পড়তাম, সকল সুযোগ ছিল কিন্তু কাজে লাগাই নাই, এই আফসোসটা তোমার লাইফে যাতে কখনো না আসে। এই জন্য এখন এমনভাবে পরিশ্রম করো যে পরবর্তীতে গিয়ে আফসোস না করতে হয়। নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করো। এখনো 60 দিন টাইম আছে। এই 60 দিন যদি নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করো না, ইনশাআল্লাহ তুমি ভালো করতে পারবা। তবে ওই যে একটা কথা, নিজের সর্বোচ্চ দিতে হবে। তোমার নিজের সর্বোচ্চ সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। জাস্ট একবার, একদিন, একটা সপ্তাহ নিজের সর্বোচ্চ দিয়ে দেখো, তুমি নিজের পরিবর্তনটা লক্ষ্য করতে পারবা। সো নিজের সর্বোচ্চ দাও, একটা সেকেন্ডও টাইম ওয়েস্ট করো না। অ্যাডমিশন না মাত্র 60 দিন। 60 দিন নিজের ভালো লাগাগুলাকে বিসর্জন দাও, ইনশাআল্লাহ তোমার স্বপ্ন পূর্ণতা পাবে। সবার জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল। সালামু আলাইকুম।